সো আমরা এখন ঘটনায় চলে যাব এবং আমরা শুরুতেই আমাদের যে অতিথিরা আছেন তাদের ঘটনা দিয়ে আজকে শুরু করতে চাই। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার। আমি মীর সাজ্জু, নারায়ণগঞ্জ ফতুল্লা লালপুর থেকে এসেছি। আপনার ঘটনা শুনি আমরা। জি রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে জি যাচ্ছি। প্লিজ। এটা হচ্ছে রাসেল ভাই আপনার নানারকে নিয়ে লেখা। 1985 এর কথা, আমার নানাকে নিয়ে। রাসেল ভাই, আমার নানা এখন মৃত। ওনার নাম ছিল হাজি আলেকচান ব্যাপারী। তো রাসেল ভাই, নানার সস্তাপুরে থাকতো, ফতুল্লা সস্তাপুরে। তো রাসেল ভাই, সে সস্তাপুরের মধ্যে মোটামুটি খুব পপুলার একজন পার্সন ছিল। খুবই পপুলার একজন পার্সন ছিল, এলাকার মোটামুটি সবাই তাকে এক নামেই চিনতো। আচ্ছা। তো রাসেল ভাই, তার তার ছেলের জন্য, মেয়ে দেখার জন্য রাসেল ভাই সে একদিন মেয়ে দেখতে যায়। আচ্ছা। তো মেয়ে দেখতে যাওয়ার পরে সে বাসায় আসে। বাসায় আসার পর মোটামুটি সে সুস্থই ছিল। আসার পর হুট করে সে অসুস্থ হয়ে পড়লো। তো অসুস্থ হয়ে পড়লো, এমন সময় তাকে ডাক্তার মানে আগে কোনো এই অসুস্থতার কোনো বালাই ছিল না? না, এরকম কোনো সিমটম ছিল না তার। তো রাসেল ভাই হুট করে সে অসুস্থ হয়ে গেল। তো সবাই ইটি করে ডাক্তারের কাছে নিয়ে গেল তাকে। তো ডাক্তাররা তারা কোনো ডিজিজ আর কি রোগ ফাইন্ড আউট করতে পারে নাই, যে তার আসলে রোগটা কি। তো এরকম অনেক ডাক্তার মফস্বল এরিয়াতে যেহেতু সে থাকে, যেমন মফস্বল ডাক্তার আছে, এমবিবিএস বা হসপিটাল, না কোনো মানে রোগ নাই তার কোনো। তো এক পর্যায়ে রাসেল ভাই তাকে 3-4 দিন এরকম কেটে গেল। 3-4 দিন পর রাসেল ভাই সে মোটামুটি বাসায় এখন। তো রাসেল ভাই যেহেতু 1985 এর কথা, 85-র কথা, 1900, সেহেতু রাসেল ভাই ওই সময় কবিরাজ টবিরাজ বলে সবাই অনেকেই বিশ্বাস করতো, যেটা এখনকার সমাজে অনেকটা বিলুপ্ত প্রায়। তো রাসেল ভাই এরকম বললো, আমার নানুকে বললো আর কি, যে এমন এমন অমুক জায়গায় একটা কবিরাজ আছে, আপনি দেখান। তো রাসেল ভাই এরকম অনেক কবিরাজি দেখালো, কিন্তু কোনো মানে তার আসলে কি তার রোগটা কি বা তার প্রবলেমটা কি, এটাই ফাইন্ড আউট করতে পারে নাই কেউ। তো এমন সময় রাসেল ভাই মানে তার শরীরের কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে, প্রায় আজকে 7-8 দিন তার কোনো রোগ ফাইন্ড আউট করতে পারে নাই এখনো। তো এরকম একটা সময় রাসেল ভাই যেমন সকালে ফজরের আজান দিছে, তার কিছুক্ষণের পর নানা অনেক অসুস্থ হয়ে পড়ে। তো অনেক অসুস্থ হয়ে যাওয়ার পরে তো মসজিদের ইমাম সাহেব বা এলাকার মধ্যে, যেহেতু সে একজন ফেমাস পার্সন ছিল, এলাকার সবাই আসার পর বলতেছে যে এই অবস্থা। তো ডাক্তার বলতেছে হয়তো বা সে আর বেশিক্ষণ থাকবে না আর কি আমাদের মাঝে। তো এরকম সময় রাসেল ভাই মানে মাইক অ্যানাউন্স করে দিল মুয়াজ্জিন। তো সবাই তাকে রীতিমতো দেখতে আসলো, তার বাসা উঠান ভরা মানুষ। তো এই সময় রাসেল ভাই একজন আসার সময় সামনে একটা মানে ফকির টাইপের একটা লোক, তার 2 হাত ছিল না, 2 পা ছিল না, সে মানে মাটিতে হামাগুড়ি খাচ্ছে। তো ওই অবস্থায় বলতেছে আজকে এই বাসায় একজন চলে যাবে। আচ্ছা। তো একজন শুনছে কথাটা, শোনার পর বলতেছে কি বলেন আপনি উল্টাপাল্টা, যে আরেকজন ব্যাপারের মতো মানুষ, এত ভালো একজন মানুষ, অনেস্ট মানুষ, সে মারা যাবে মানে বা চলে যাবে মানে আপনি কি বলছেন? জান, এই কথা বলে উনি ভিতরে চলে আসছে। সেই সময় সে খুব লাউডলি বলতেছে হ্যাঁ হ্যাঁ চলে যাবে, সে আজকে চলে যাবে। তো এরকম একটা সিচুয়েশন। তো সে বাসায় আসলো, ওই মহিলাটা বাসায় চলে আসলো। আসার পরে মানে সবাই যেহেতু কান্নাকাটি করতেছে বা এরকম করতেছে, তো সবার সামনে বললো যে এমন এমন বাইরে একটা ফকির বললো যে উনি নাকি আজকে চলে যাবে। তো সাথে সাথে মামারা ছিল, মানে বড় মামা, মেঘু মামা, তার যারা ছিল সবাই, তারপর মেম্বার ছিল, সবাই মিলে রাসেল ভাই দৌড়ায় বললো যে ফকিরটা কোথায়। তো বলতেছে উনি ওই জায়গায় দেখে আসছি গেটের সামনে। তো সবাই গেটের সামনে গেল। যাওয়ার পরে রাসেল ভাই গিয়ে দেখে যে লোকটা মোটামুটি অনেক দূর হামাগুড়ি খেতে খেতে অনেক দূর চলে গেছে। তো অনেক দূর চলে গেছে। তারপর সবাই গিয়ে বললো যে এমন এমন, আসলে কারণটা কি, আপনি কেন এরকম একটা কমেন্টস করলেন যে সে চলে যাবে বা সে থাকবে না? তো বলতেছে এটা আমার ইচ্ছা। তো বলতেছে যে আপনার ইচ্ছা, ঠিক আছে, তো আপনি বলবেন না আপনি কিভাবে জানতেন? বা বলে আমার ইচ্ছা, আমি বলবো না। তো বলতেছে যে এই সময় আমার একটা মামা তাকে জড়ায় ধরছে আর কি। তো সে হামাগুড়ি খাচ্ছিল, তার হাত নাই পা নাই। তো জড়ায় ধরা বলতেছে বাবা আপনি কিছু তো একটা বলবেন, কিছু তো একটা বলবেন যে কেন আপনি এরকম কমেন্টস করলেন, বা এটার কোনো নিরাময় করার মতো কোনো ওয়ে আছে কিনা। তো বলতেছে যে মানে উনি আর কি ব্যাপারটা খুব নর্মাল ভাবে নিছে যে না আমি বলবো না, একদম ডিটারমাইন্ড, নাসরবান্দা বলবে না। তো এই সময় আমার মামা তাকে অনেকটা জড়ায় ধরে বলতেছে যে তোমার যেতেই হবে, আপনার যেতেই হবে আমার বাবার কাছে, আপনি চলেন। তো বলতেছে অনেক সবাই যখন ধরাধরি করছে, তখন সবাই ওনাকে কোলে করে নিয়ে নানার কাছে নিয়ে গেছে। তো উনি বলতেছে না আমি করবো না, অনেক রিকোয়েস্টের পর উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি করব,
তবে আমার কিছু শর্ত পালন করতে হবে। কি শর্ত? শর্তটা হচ্ছে যে আমাকে একটা মুরগির বাচ্চা এনে দিতে হবে, এমন মুরগির বাচ্চা এনে দিতে হবে যে এক মুরগির এক বাচ্চা। হুম। তো পরে বলতেছে যে এক মুরগি এক বাচ্চা, আচ্ছা ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি। তো রাসেল ভাই এর মধ্যে আমার নানু মানে শখে সে মুরগি পালতো আর কি। হুম। তো একটাই মুরগি পালতো, তো মুরগির অনেকগুলোই বাচ্চা ছিল, প্রায় 9টা বাচ্চার মতো ছিল। তো আসলে বিভিন্ন কারণে আর কি রাসেল ভাই তার সম্পূর্ণ মুরগির বাচ্চাগুলো মারা যায় আর কি, একটাই মুরগির বাচ্চা বেঁচে থাকে। তো মুরগির বাচ্চা বললে ভুল হবে রাসেল ভাই, মোটামুটি বাচ্চাটা একটু বড় মুরগি আর কি, মানে একটু বড় হয়েছে আর কি এরকম, বাট এক মুরগির এক বাচ্চা আর কি। তো এই সময় রাসেল ভাই সে মুরগির বাচ্চাটা সবাইকে নিয়ে আসে, আসার পর ফকিরকে দেয় যে নেন আপনার বাচ্চা দিলাম, এখন আপনি দেখেন কিভাবে সুস্থ করতে পারবেন, চিকিৎসা করতে পারবেন কিনা। তো রাসেল ভাই উনি বললো যে আমাকে আগে পারমিশন দিতে হবে যে আমি চিকিৎসা করবো কিনা। বলছে কেন? বলছে আমি আমার চিকিৎসাটা এরকম যে আমার চিকিৎসা আমি করব, ট্রিটমেন্ট করার পর এমনও হতে পারে যে তোমার বাবা কিছুক্ষণের মধ্যে মারা গেছে, আবার এমনও হতে পারে যে সে আমার চিকিৎসা যদি সম্পূর্ণ ঠিকঠাক ভাবে হয় এখনই সুস্থ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা বেশি রিস্কি ছিল আসলে। হ্যাঁ, খুবই রিস্কি ছিল। তো এই সময় রাসেল ভাই মানে সবাই কান্নাকাটি, এবং রাসেল ভাই বলে রাখা ভালো তাকে উত্তর দক্ষিণ প্রায় শোয়া ফেলছিল আর কি, যে কিছুক্ষণের মধ্যে যেহেতু চলে যাবে। তো ডাক্তার ছিল 2-3 জন। তো এরকম মামারা বললো যে এখন কি করব, আপনারা তো চিকিৎসা করলেন বা ট্রাই করলেন, আপনার কোনো ডিজিজ ফাইন্ড আউট করতে পারলেন না, তো এখন কি করব? তো বলতেছে যে দেখেন আসলে এখন আমাদের হাতে কিছু নাই, টোটালি আল্লাহর হাতে। তো দেখেন উনি যেহেতু লাস্ট ট্রাই করতে চাচ্ছে, তাকে একটা অপরচুনিটি দেওয়া উচিত। তো রাসেল ভাই বললো, তো মামা নানু সবাই ডিসকাস করে তাকে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি আপনার চিকিৎসা শুরু করেন। তো রাসেল ভাই সে বললো যে তার তো হাত পা নাই রাসেল ভাই। তো সে বলতেছে যে যে আলেকজান ব্যাপারী, ওর নাম কি? বলতেছে হাজি আলেকজান ব্যাপারী। বলছে উনার যে ওয়াইফকে নিয়ে আসে। তো আমার নানু গেল, যাওয়ার পর বললো যে আপনি খুব সফট ভাবে মুরগির বাচ্চাটা ধরবেন, যাতে আপনি খুব হার্ড ভাবে ধরলে মুরগির বাচ্চাটা মারা যেতে পারে। খুব সফট ভাবে ধরবেন, ধরে উনার বুকের মধ্যে 3টা বাড়ি দিবেন, আঘাত করবেন। 3টা আঘাত করার পর মুরগির বাচ্চাটা ছেড়ে দিবেন। যদি মুরগির বাচ্চাটা দৌড়ে চলে যায় তাহলে হাজি আলেকজান ব্যাপারে আজকেই শেষ। আর যদি বেঁচে থাকে তাহলে যদি মারা যায় মুরগির বাচ্চাটা, তাহলে হাজি আলেকজান ব্যাপারী সুস্থ হয়ে যাবে। কিন্তু খুব আস্তে করে বাড়িটা দিতে হবে, মানে হ্যাঁ, এমন খুব ভাবে বাড়ি দেওয়া আস্তে। যাবে না যে মুরগিটা মারা যায়। এবং আচ্ছা। সফট Okay. করে ধরতে হবে, যাতে হুম। হাত দিয়ে মুরগিটার বাচ্চাটাকে নাম জি। মেরে ফেলা হয় আর কি, চালাকি না করা হয়। জি। তো নানু বলে আছে ঠিক আছে। তো রাসেল ভাই নানু মুরগির বাচ্চাটা নিল, নেওয়ার পরে রাসেল ভাই নানু খুব আস্তে ধরছে, এত আস্তে ধরছে নানু বলতেছে আমি ফিল করতে পারতেছি না যে একটা মুরগির বাচ্চা আমি ধরে রাখছি। রাসেল ভাই একটা মুরগির বাচ্চা ধরলে কিন্তু খুব নড়াচড়া করে বা নড়াচড়া করার চেষ্টা করে। তার পাখাও বাঁধা ছিল না, তার পা দুটোও বাঁধা ছিল না। কিন্তু রাসেল ভাই যে মুরগি বাচ্চাটা অতটা নড়াচড়া করতেছিল না, খুব সফট ভাবে তার হাতে আসলো। তো সে খুব সফট ভাবে 3টা আঘাত করলো নানার বুকে। 3টা আঘাত করার পর রাসেল ভাই মুরগি বাচ্চাটা যখন ছেড়ে দিল, তখন রাসেল ভাই মুরগি বাচ্চাটা মানে অনেকটা মানে মৃত্যুর যন্ত্রণা ফিল করতে 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 মারা গেল কিছুক্ষণের মধ্যে, 2-3 সেকেন্ডের মধ্যেই। তো নানু তো রাসেল ভাই টোটালি অবাক হয়ে গেল যে এত আস্তে বাড়িতে একটা মুরগির বাচ্চা মারা যায় কিভাবে। রাইট। হ্যাঁ, মানে আমি এত আস্তে এত সফট ভাবে দৌড়ছি, কিন্তু এটা মারা যাওয়ার কথা না। মানে এত মানে আস্তে করে আঘাত করলে একটা মুরগির বাচ্চা আলতো মারা ভাবে যায়। 3টা আঘাত দিলে আসলে কোনো বাচ্চা মারা যাওয়ার কথা না। এবং আপনি বলছিলেন তখন আমাকে যে বাচ্চাটা একদম যে ছোট তাও নয়, বেশ বড়ই ছিল। বড়ই ছিল। জি। তো রাসেল ভাই পরে মুরগির বাচ্চাটা মারা গেল। এবং মারা ওই গেল। জিনিসটা তো নিশ্চয়ই খুব আশ্চর্যের যে একটা মুরগির একটা বাচ্চা লাগবে। একটা মুরগির একটা বাচ্চা লাগবে। হুম। তো রাসেল ভাই পরে মুরগি বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পর রাসেল ভাই সবার মুখে মোটামুটি একটা মানে সুখের একটা ছাপ দেখা গেল, সবাই খুশি। তো এর মধ্যে রাসেল ভাই ফকির নানা কিন্তু কথা বলতেছে না, এবং লাস্ট 7 ডেজ তার সেই স্পিচলেস ছিল, টোটালি সে প্যারালাইজড এর মতো কোনো কথা বলেনি। তো এই সময় রাসেল ভাই ফকিরটা বললো কি যে একটা লাঠি নিয়ে ওর কিচ্ছু হয় নাই, ও টোটালি সুস্থ, ওরে পিঠে সোজা কর। তো পরে বলতেছে যে নানু বলতেছে না সে অসুস্থ মানুষ, মানে ওরকম কারো সাহস ছিল না তাকে আঘাত করার। তো বলতেছে আমি বলতে একটা লাঠি নিয়ে ওরে পিঠে মানে দাঁড়া করা, ওর কিচ্ছু হয় না, ও টোটালি সুস্থ। তো রাসেল ভাই এরকম করলো। তারপর মোটামুটি সবাই ধরাধরি করে তাকে শোয়া অবস্থা থেকে বসানোর পর ফকির বললো যে তুই আমাকে কোলে নিয়ে আমাকে মসজিদের সামনে নিয়ে যাও। আচ্ছা। তো রাসেল ভাই এটা বলে রাখা ভালো যে নানার বাসার পাশেই একটা মসজিদ ছিল, ওইটা নানারই করা। তো একদম বাসার পাশাপাশি, মানে ওয়ালের এই পার আর ওই পার আর কি। আচ্ছা। তো রাসেল ভাই নানা তাকে কোলে নিয়ে মসজিদে নিয়ে গেল আর কি। মসজিদের সামনে নিয়ে যাওয়ার পর নানাকে বললো যে তুমি আজকে তওবা করো যে তুমি সবসময় মানুষের সুখে দুঃখে থাকবা, এবং তোমার লাইফে অনেক ফল্ট ছিল যেগুলো হয়তো বা তুমি জানো না, তো এইগুলো আমি বলতেও চাই না, বাট আজকে থেকে বলো খুব অনেস্ট ভাবে তুমি চলাফেরা করবা, এবং
তোমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তুমি ফতুল্লা গরুহাটে যাবা, গরুহাটে গিয়ে একদমে একটা গরু কিনবা এবং আচ্ছা। সবচেয়ে বড় গরু হতে হবে ওটা, ইসের মধ্যে, হাটের মধ্যে। কোনো দামাদামি করতে পারবে না, যা চায় তাই দিয়ে তুমি গরুটা নিয়ে আসবা এবং খিচুড়ি রান্না করো বা ভাত রান্না করো, যাই রান্না করো কিনা, ওই গরুর মাংস দিয়ে সবাইকে খাওয়াবা। তবে যাদের যাদের খাওয়া তাদের মধ্যে কেউ তোমার আত্মীয় বা কেউ তোমাদের ঘরের মেম্বার হতে পারবে না, মানে তোমাদের ফ্যামিলির কেউ হতে পারবে না বা তোমার আত্মীয় স্বজন কেউ হতে পারবে না, টোটালি যারা একদম দরিদ্র বা দরিদ্র তাদের খাওয়াই দিবা। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি রাসেল ভাই পরের দিন বলে ফকিরটা চলে যায় আর কি। তো রাসেল ভাই চলে যাওয়ার পর মোটামুটি নানা সুস্থ, তখন আর ওই দিকে আর কেউ কারো কারো লক্ষ্য ছিল না যে ফকিরটা কোথায় গেল বা কি করলো, সবাই নানাকে নিয়ে মাতামাতি আর কি। তো এর মধ্যে ফকিরটা চলে যায় যেভাবেই হোক। তো নানা বাসায় এসে পড়ে। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে আমার নানার বিজনেসটা ছিল এটা যে আপনার নদী পারাপারের হওয়ার সময় যে আর কি রাসেল ভাই একটা ট্যাক্স দিতে হয় আর কি, যেটা গভর্নমেন্টকে। তো ট্যাক্স দিতে হয়, এটা এভাবে হয় রাসেল ভাই যে আপনার 99 বছরের জন্য ডাক নিয়ে আসতে হয়, লিজ নিয়ে আনতে হয় গভর্নমেন্ট থেকে। তো তখন 99 বছরের জন্য লিজ নিয়ে আনতে হয়, তারপর 99 বছর সে খাবে, তারপর 99 বছর পর গভর্নমেন্ট তার এটা সিজ করে নিয়ে যাবে। তো আর আরেকটা ছিল রাসেল ভাই গরুর হাট, ফতুল্লা গরুর হাট যেটা। তো রাসেল ভাই সে একটানা 35 বছর পর্যন্ত গরুর হাট ডাকছে আর কি। তো তখন রাসেল ভাই তার এটা ছিল লাস্ট, তার গরুর হাট ডাকা ছিল 31 নম্বর গরুর হাট, এবং রাসেল ভাই সে একা যেত এবং একাই হাট ডেকে একা নিয়ে আসতো। তো এই সময় রাসেল ভাই মোটামুটি তার এই ঘটনাটার পরে 1 মাস পর তো রাসেল ভাই তার হাট ডাকার টাইম আসছে, প্রায় কুরবানির সময়। তো হাট ডাকার টাইম আসছে, তখন সে মানে ঢাকায় যখন আসবে হাট ডাকার জন্য, তো যাদের নিয়ে যায় বা ওদিকে গিয়ে যার মাধ্যমে ডাকে, তো তারা নাকি ফোন করে বলছে নানাকে যে এবার আপনি হাট ডাকতে আসেন না। তো বলতেছে কেন আমি হাট ডাকতে আসবো না? বলতেছে এবার ঢাকার কিছু পার্টি আছে, তারা বলছে যদি আপনি এবার হাট ডাকতে আসেন তাহলে আপনাকে মেরে কেটে রেখে দিবে এদিকে। তো বলতেছে কেন, আমার কি অপরাধ? বলছে আপনি টানা 31 বছর পর্যন্ত একা হাত ডেকে আসতেছেন, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া আপনি ওদিকে আজার ইজারার মালিকও আপনি, নদী পারাপারের সম্পূর্ণ ট্যাক্স আপনি নিচ্ছেন, এই দিক দিয়ে আপনি হাত ডাকতেই বাড়াইছেন না। আর ব্যাপার হিসাবে আপনি তো তেমন আবার নানা কি রাসেল ভাই বলে রাখা ভালো, একটু গ্যাদারিং পছন্দ করতেন, খুব সরল সোজা টাইপের মানুষ ছিল। তো বলতেছে আপনি এবার আইসেন না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসবো না। তো রাসেল ভাই বলে রাখা ভালো, তার ফতুল্লায় রাইস মিল ছিল। তো রাইস মিল ছিল, তো রাসেল ভাই সে রাইস মিলে বসে বসে ভাবতেছে যে প্রত্যেক বছর আমি টানা 31টা বছর আমি একা হাত ডেকে নিয়ে আসি, এই বছর আমি যাবো না। এবং রাসেল ভাই নানা ডিটারমাইন্ড ছিল যে আমি এবার হাত ডাকতে যাবো না, কারণ আমার জীবন আগে বড়, একটা হাত ডাকার নিয়ে আমার জীবন চলে যাবে। ঠিক আছে, তারপরে হ্যাঁ তো পরে রাসেল ভাই সে চিন্তা করতেছে যে তার কি 1 মাস আগের কথা চিন্তা করতেছে যে যে ফকির বাবা যে গেল আমাকে সুস্থ করে, তারপর তো দেখা হলো না। তো পরে রাসেল ভাই এই সময় সে মানে নিচের দিকে তাকায় ছিল, সে দেখলো একটা মানে শাইনিং একটা লাইট তার নিচের মধ্যে। তো লাইট দেখে সে সামনের দিকে তাকালো, দেখলো যে ফকির বাবাটা যে যার হাত ছিল না, 2টা হাত ছিল না, 2টা পা ছিল না, সে মানে হাত পা সহকারে মানে একটা লাইটিং টাইপের একটা হোয়াইট কালার ড্রেস পরে মানে তার সামনে দাঁড়ায় আছে। তো সে তো রাসেল ভাই রীতিমতো যখন প্রথম দেখেছিল তখন তো হাতটা কাটা ছিল, কিছু ছিল না, এবং তো পুরোপুরি সুস্থ সবল, সুস্থ সবল এবং উঁচা লম্বা, এবং খুব রাসেল ভাই এটা নানুর মুখে শুনছি যে নানা তার ডিসক্রিপশনটা এইভাবে দিয়েছিল যে সে যেমন একজন খুব আলেমদার একজন মানুষ, যেমন তার চেহারা দিয়ে একটা লাইটিং ভাব, একটা নূর ঝরতেছে এরকম, তার ড্রেসের থেকে একটা সুগন্ধ এরকম কিছু পাচ্ছিল। তো রাসেল ভাই তখন বললো যে নানা চেয়ার ছেলে দাঁড়ায় গেল যে বাবা আসসালামু আলাইকুম বাবা, আপনি আসলেন? বলতেছে আমি আজমি শরীফ ছিলাম, তো স্মরণ শুনে আমি চলে আসলাম। এটা উনার মুখের কথা আর কি। তো পরে নানা বললো যে আমি তো এরকম একটা বিপদে আছি বাবা। তো বলতেছে যে আমি জানি তুই কি বিপদে আছিস, তুই চিন্তা করতেছিস যে তুই হাত ডাকতে যেতে পারবি কিনা বা আসলে তোর কোনো প্রবলেম হবে কিনা। তো পরে বলতেছে যে হ্যাঁ বাবা আপনি তো সবই জানেন, তো এখন কি করতে পারি আমি? তো বলতেছে একটা কাজ কর, তুই একদমে একটা গামছা এবং একদমে 1/2 কেজি জিলাপি নিয়ে দামাদামি করতে পারবি না। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো একটা লোক পাঠালো নানা ওই অবস্থায় যে তুমি একদমই জিলাপি নিবা 1/2 কেজি, যা চাবে তাই দিবা, কোনো দামাদামি করবা না, আর একদম একটা গামছা নিয়ে আসো। তো গামছা নিয়ে আসলো। আসার পর ওই সময় রাসেল ভাই মানে তার বাবা তাকে বলতেছে আর কি, আমার নানাকে, যে তোর এবার প্রবলেম হবে না আশা করি, তুই যাইস, তোর পরশুদিন তো হাত ডাকার টাইম, তুই একা যাবি, তোর কোনো প্রবলেম হবে না আশা করি, তুই যদি বিশ্বাস রাখোস তুই যেতে পারিস, এবার তোর উপর বিশ্বাস রেখে, তুই আল্লাহর উপর বিশ্বাস রেখে তুই যেতে পারিস। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো গামছা নিয়ে আসলো, গামছা নিয়ে আসার পর বাবাকে দিবে। এই সময় বাবা একটা তবজি বের করলো
কাঠের তবজি। তসবিহ। হ্যাঁ, তসবি। তো বের করে বলল যে এই কাঠের তবজিটা দিলাম তোমাকে, তুমি সবসময় আল্লাহর নাম নিবা এটা নিয়ে, এবং মানে রীতিমতো প্রত্যেক দিনই তুমি এটা নিয়ে আর কি ইবাদত করবে আর কি। হুম হুম। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে, এবং এটা কোনোদিন ভুলে এমন কোনো দিন যাতে না হয় যে তুমি পড়ো নাই, এরকম যাতে কোনো দিন না হয়। বলছে আচ্ছা ঠিক আছে। তো তারপর লোকটা চলে আসলো, আসার পর গামছা এবং তাকে যেই জিলাপি এই দুইটা দিল নানার হাতে, নানা তার হাতে বুঝাই দিল। হুম। তো বুঝাই দেওয়ার পর সে নানাকে বললো ওই দেখ তোর মেশিনটা কি সুন্দর চলতেছে। তো নানা যখন রাসেল ভাই মেশিনের দিকে তাকালো, তখন উল্টাভাবে ঘুরে দেখে উনি নাই, টোটালি ওই জায়গাতে মুভ। রাসেল ভাই নানা ওই অবস্থায়, এখন তো সুস্থ নানা হামাগুড়ি দিয়ে দেখলো যে না আসলেই কেউ নাই। তো রাসেল ভাই সে দৌড়ায় গেল, মানে তার মেল থেকে দৌড়ায় রাস্তায় গেল, রাস্তায় গিয়ে ডানে তাকায় নাই, বামে তাকায় নাই, কোথাও নাই। তো রাসেল ভাই সে আবার ব্যাক করে আসলো তার রাইস মিলে আসলে, এসে বললো যে আচ্ছা আমি কি এতক্ষণ কি মানে ঘুরেছিলাম, মানে কোনো কিছুতে ছিলাম, আচ্ছা তুমি কি সত্যি কি গামছা নিয়ে আসছো, বা তুমি সত্যি কি জিলাপি নিয়ে আসছো? বলে হ্যাঁ আপনি তো বললেন জিলাপি আনতে, গামছা আনতে, আমি নিয়ে আসলাম একদমে, আপনাকে এনে দিলাম। বলছে আমি কি করছি? বলে আপনি কি করছেন এটা তো জানি না, আমি আপনার হাতে দিয়ে চলে আসছি। তো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে যাও। তো নানা রাসেল ভাই মোটামুটি তো রাসেল ভাই বাসায় আসলো। নানা আসার পর যে মসজিদে যে ইমাম সাহেব ছিল তাকে বললো পুরোপুরি কাহিনীটা। তো মসজিদ ইমাম সাহেব বললো যে যেহেতু আপনাকে এরকম এরকম জীবনের হাত থেকে উনি একবার বাঁচাইছে, সেটা আমরাও দেখছি। এবং রাসেল ভাই যারা 1985 এর সময় সস্তাপুর ছিল, তারা এখনো পর্যন্ত সবাই জানে এই কথাটা আর কি, এই স্টোরিটা। তো রাসেল ভাই তখন সে হুজুরকে বললো, হুজুর পারমিশন দেওয়ার পরে হুজুর বললো যে আপনি দেখেন যেটা ভালো মনে করেন সেটাই করেন, তবে আমি বলি যে আপনি বিশ্বাস করতে পারেন, যেহেতু আপনাকে মৃত্যুর হাত থেকে সে বাঁচাইছে। তো রাসেল ভাই রীতিমতো সে পরশুদিন যাওয়ার পরে সে হাট ডাকতে গেল। হাট ডাকতে যাওয়ার পর হাট ডেকে চলে আসলো। তো বাসায় এসে রাসেল ভাই সে বললো যে আমি গোটা 31 বছর পর্যন্ত একা হাট ডেকে আসছি, আমার মানে কোনো না কোনো প্রবলেম ছিল প্রতিবারই, কিন্তু এইবারই প্রথম যে আমি খুব মানে কোনো প্রবলেম ছাড়াই আমি একা হাট ডেকে চলে আসছি, খুব সুন্দরভাবে হাট ডেকে চলে আসছি। তো রাসেল ভাই তারপর সে হাত ডেকে নিয়ে আসছে, তার অনেক কাজ। তো মোটামুটি কাজ করতে করতে সে বাবার কথা অনেকটা ভুলেই গেছে। তো রাসেল ভাই এর মধ্যে একটু বলে রাখা ভালো যে সে বাবা যে তবজিটা দিয়ে গেছিল, তাকে তসবিটা দিয়ে গেছিল যে এটা প্রত্যেকদিন তুমি আল্লাহর নাম নিবা এটা নিয়ে। তো রাসেল ভাই প্রত্যেক দিনে করছে, কিন্তু কোরবানির ঈদের কিছুদিন আগে সে একটা দিন রাতে ভুলে গেছে, মানে টোটালি সারা দিনে ভুলে গেছে যে এটা ধরতে হয় বা এটা নিয়ে ইবাদত করতে হয়। তো রাসেল ভাই তখন 1টা বাজে হামাগুড়ি দিয়ে উঠে ঘুম থেকে উঠে বলতেছে যে তার স্ত্রীকে বলতেছে আমার তসবিটা কোথায়? তো বলছে তসবিটা আপনার আলমারিতে রাখেন, আলমারিতেই আছে। তো আলমারিতে গিয়ে দেখে তসবিটা নাই। তো ওই যে রাসেল ভাই ফকির আগেই বলে গেছিল, বাবা আগেই বলে গেছিল যে যেদিন তুমি এটা মানে প্রয়োজন মনে করবা না তোমার, বা যেদিন তুমি এটা স্মরণ করবা না, সেদিন আমি নিয়ে যাবো এটা। তো রাসেল ভাই এমন করে তসবিটাও সে হারাইছে, সে তসবিটার পায় নাই অনেক খোঁজাখুঁজির পরেও। তো রাসেল ভাই পরে সে মোটামুটি প্রায় 7 থেকে 8 বছর চলে গেছে, মোটামুটি সুস্থই ছিল। 8-9 বছর পরে রাসেল ভাই এখন টাইমটা হচ্ছে, এটা হচ্ছে 1994 কি 95 এর কথা, 94-95 এর কথা। ভাই সে আস্তে আস্তে মানে অসুস্থ হয়ে যাচ্ছে। তো মোটামুটি ডাক্তার দেখালো, ডাক্তার বিভিন্ন ধরনের রোগ তাকে, মানে আবার অসুস্থতা ফিরে আসলো। আবার অসুস্থতা। তখন কি হলো তারপরে রাসেল ভাই সে অসুস্থ যখন হয়ে গেল, তখন এর মধ্যে রাসেল ভাই সে একদিন বারান্দায় আসছে তার ওয়াইফকে নিয়ে। তার বারান্দা থেকে মোটামুটি মসজিদটা খুব সুন্দরভাবে দেখা যেত। তো রাসেল ভাই মসজিদটা এমন ছিল যে মসজিদের মানে গম্বুজ ছিল, এবং গম্বুজের উপর একটা চাঁদ ছিল। তো চাঁদের মধ্যে দেখতেছে ফকিরটা এসে দাঁড়ায় আছে, তার ওয়াইফ দেখছে। তো দেখার পর বলতেছে যে ওই দেখো ফকিরটা। এর মধ্যে রাসেল ভাই ফকিরটা চলে গেছে, তো নানা দেখতে পারে না আর। তো এই 2-3 মাস পর রাসেল ভাই নানুর স্বপ্ন দেখাইছে যে এমন তোর হাজবেন্ড তো আমার কথা শুনলো না, তো তোর হাজবেন্ড তো এখন অসুস্থ, তো আমি তোর হাজবেন্ডের জন্য কিছু দিব, তুই পুরান কোর্টের পুরান মাজারে আয়, অতটা বাজে আমি আসবো। হ্যাঁ ঢাকার। তো নানু বলছে আচ্ছা ঠিক আছে। তো সবার সাথে শেয়ার করার পর বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই দিনে রাসেল ভাই নানু মামা তার পুরান কোর্টের পুরান মাজারের দিকে আসে। তো আসার পর রাসেল ভাই আসছে, এসে দেখে কেউ নাই, মানে ওনাকে অনেক খোঁজাখুঁজি করছে, কেউ নাই। তো তারা যখন বাসার দিকে ব্যাক করবে, তখন রাসেল ভাই বলতেছে যে দেখে একটা গোল ভাবে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আছে, বলতেছে আপনারা কেন দাঁড়ায় আছেন বা এরকম কিছু? বলছে আমরা জানি না, তবে এদিকে একটা এই মাজারে একটা লোক আসছিল, খুব উঁচা লম্বা সাদা একটা পোশাক পরে আসছিল। উনি যখন মাজারে প্রবেশ করছে, তখন সারা মাজারটা সুগন্ধে ভরে গেছে।
ওরাও অবাক। ওরাও অবাক যে এই কেমন মানুষ যে পুরা মাজারটা ভরে গেছে, এবং মাজারের মধ্যে যে খাদেম টাদেম ছিল, হুজুর টুজুর ছিল, তারাও তাকে খুঁজতেছে যে কে এমন লোক যার জন্য এত পুরো মাজারটা পর্যন্ত হয়ে গেছে। এবং রাসেল ভাই হুজুরদের কথা ছিল যে উনি যখন আসছে তখন মানে মাজারের মধ্যে অন্যরকম একটা মানে ফিল করতেছে আমরা সবাই যে কিছু একটা ঘটতেছে মাজারের মধ্যে। তো রাসেল ভাই নানুর যেতে যেহেতু লেট হয়েছে সেহেতু সে চলে গেছে। তো রাসেল ভাই হুজুরে গিয়ে নানু বললো যে এমন এমন আমাকে স্বপ্ন দেখাইছে যে এমন আসার জন্য, তো আমি আসছি কিন্তু উনাকে পেলাম না। তখন হুজুর বললো যে আপনার খুব আনলাকি যে এরকম একটা মানুষের মিস করলেন বা স্বর্ণাপন্ন হতে পারলেন না। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। তারপরে কি, তারপর আপনার নানুর কি হলো সেটা তো বললেন না। আচ্ছা আচ্ছা রাসেল ভাই, তো রাসেল ভাই তারপর মোটামুটি নানা অসুস্থ হয়ে পড়লো। তো আস্তে 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 এতই অসুস্থ হয়ে পড়লো যে তার সেই শেষ পর্যন্ত আর বেঁচে থাকে নাই। মাসখানিকের মধ্যে রাসেল ভাই সে। এর মাঝখানে আপনার নানি ফিরে আসার পরে আপনি কিছু মিস করছেন, ফিরে আসার পরে আপনি স্বপ্ন দেখছিলেন। ও আচ্ছা আচ্ছা রাসেল ভাই, হ্যাঁ রাসেল ভাই তো নানু চলে আসছে, নানু চলে আসছে, চলে আসার পর রাসেল ভাই নানু কিছুদিন পর স্বপ্ন দেখে যে তোর হাজবেন্ড তো আমার কথা শুনলোই না, এবং লাস্ট পর্যন্ত তোকেও টাইম মতো আসতে বললাম, তুইও টাইম মতো আসতে পারলি না, ঠিক আছে? তো হয়তোবা তোর হাজবেন্ড আর বেশি দিন বাঁচবে না, তবে তোর হাজবেন্ডের যদি শেষ কোনো ইচ্ছা থাকে তাহলে এগুলো পূরণ করে নিতে বলিস, খুব বেশি দিন বাঁচবে না। তো রাসেল ভাই এর কিছুদিন পরেই রাসেল ভাই নানা মারা যায় আর কি। এটা 1999 এর কাহিনী যে। আচ্ছা, তাহলে আমি একটু কতগুলো প্রশ্ন করি। প্রথম যখন অসুস্থ হয়েছিলেন, তারপরে এই ফকিরের মাধ্যমে যখন উনি সুস্থ হলেন, তারপরে কত বছর উনি বেঁচে ছিলেন সুস্থ হবে? রাসেল ভাই তখন টানা 9 থেকে 10 বছরের মতো তিনি বেঁচে ছিলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব অবাক হয়েছে এই ঘটনাটায়। একটা মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে। যখন প্রথম তিনি এসেছিলেন তখন বলছে যে কবজির ওপর থেকে কাটা একটা মানুষ, এবং তার হাত ছিল না। খুব আকস্মিক ভাবে, খুব অস্বাভাবিক একটা রকম ভাবেই তার সাথে দেখা হয়ে যায় এই পরিবারের সদস্যদের, এবং তিনি একটা মরণাপন্ন মানুষকে সুস্থ করে তোলেন, যিনি তার পরবর্তী 9-10 বছর বেঁচে ছিলেন। এবং তারপরে বিভিন্ন পরবর্তী সময় তাকে যখন দেখা যায় তখন তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, এবং তখন তার ওই হাতের বা পায়ের হাতের কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, একদম সাধারণ একজন মানুষ। এবং তারপরেও তার সঙ্গে তৃতীয়বারের মতো দেখা হয়, যখন কথা থাকে তার সাথে দেখা হয় না, কিন্তু তিনি যে আসলে বিশেষ কিছু সেটা টের পেয়ে যান সেই মাজারে আসা অন্যান্য সব লোকজন। অলরাইট, আমরা চলে যাব এখন আরো একটা ঘটনায়, এবং আমাদের সঙ্গে এখন যিনি ঘটনা বলবেন তার আপনার নামটা প্লিজ একটু বলবেন। Assalamu alaikum, listeners. আমার নাম শাদমান শিব্বির রাশা। I'm from উত্তরা। ওকে, আপনার ঘটনা শুনি আমরা। জি রাসেল ভাই, একটা মিনিট, আমি ঘটনা শুরু করার আগে আমার ফ্রেন্ডসদেরকে একটু বলতে যাচ্ছি যারা এত রাত জেগে ভূত এফএম শুনছে, দ্য লিথল অ্যাভেঞ্জার্স টিম, তো ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। জি, আমার ঘটনাটি অ্যাকচুয়ালি উত্তরার সেক্টর 4 এর, রোড নাম্বারটা আমি বলছি না। জি। তো ঘটনাটি অ্যাকচুয়ালি আমাদের অপোজিট ফ্ল্যাটের ঘটনা। তো আমরা আমাদের ফ্ল্যাটে আজ থেকে লাইক 10-11 বছর ধরে আছি। তো 10-11 বছরের মধ্যে আমরা দেখেছি যে আমাদের ফ্ল্যাটে লাইক নর্মালি ভাড়াটিয়া চেঞ্জ হচ্ছে, মানে অপোজিট যে ফ্ল্যাটটা ওখানে ভাড়াটিয়ারা চেঞ্জ হচ্ছে। তো লাইক সবসময় মতো আমরা ভাবলাম যে কোনো রিজনে হবে যে ভাড়াটিয়ারা চেঞ্জ হচ্ছে, কোনো একটা কারণে হয়তো চেঞ্জ হয়, কোনো একটা কারণে চেঞ্জ হয়ে যায়। বাট রিসেন্টলি গত কয়েক মাস ধরে যে ভাড়াটিয়া আমাদের অপোজিট ফ্ল্যাটে থাকছে ওদের সাথে আমাদের একটি সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কটা অ্যাকচুয়ালি আমার ড্যাডের, আমার আব্বুর। তো ওদের ফ্যামিলির যে হেড, ওদের সাথে সম্পর্কটা গড়ে ওঠে। তো উনি আমাদেরকে একটি ঘটনা বললেন যা আমাদের পুরো আইডিয়াটাই চেঞ্জ করে দিল। আচ্ছা। উনি বললেন যে ওনাদের ফ্যামিলিতে লাইক প্রথম কোনো সমস্যা হয়নি, কিন্তু কিছু মাস থাকার পরে ওনার যে ওয়াইফ আর ওনার ছোট ছেলে, ওনারা রাতের বেলা যখনই ধরেন রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলো বা পানি খাওয়ার জন্য উঠলো, ওনাদের ড্রয়িং রুমে দেখতেন যে একটি ফ্যামিলি বসে আছে। ফ্যামিলির মনে বলতে গেলে একজন লোক, একজন মহিলা আর একজন ছেলে। তো প্রথমে এটা ওনার ওয়াইফ দেখলেন। ওয়াইফ দেখার পরে ভাবলেন যে আচ্ছা রাতের ঘুমের ঘোরে হয়তো বা দেখেছেন। তো উনি এতটা পাত্তা দেন নাই।
ঠিক কিছুদিন পরে ওনার ছেলে, ছোট ছেলে জিনিসটা দেখার পর ওনার আম্মুকে বললো যে আম্মু হ্যাঁ আমি এরকম একটা কিছু দেখছি। তখন ওনার ওয়াইফ বললো আচ্ছা সামথিং ইজ রং, তো এটা ফ্যামিলির সবার সাথে শেয়ার করলো। কিন্তু যেহেতু ফ্যামিলির মাঝে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জিনিসটা শুধু ওনার ওয়াইফ দেখতেন আর ওনার ছোট ছেলেই দেখতেন, তো আর কেউ দেখতো না? আর কেউ দেখতেন না। আচ্ছা। তো ওরা তো জিনিসটা নিয়ে পাত্তা দেয় নাই। তো এই রোজার সময় একটা অ্যাকচুয়ালি দুটো কাহিনী হয়েছে। একটি কাহিনী হচ্ছে একদিন ইফতারের মানে সেহরির আগে সবাই যখন উঠবে, তো ঠিক সেহরি টাইম ধরেন আমরা রেগুলারলি উঠি 2:30টার দিকে অথবা 3টার দিকে উঠি। একদম। তো ওনারা ঠিক ওঠার আগে লাইক সময়টা হবে 2টার লাইক অ্যারাউন্ড 2:10 এরকম টাইমে ওনারা সবাই শুনলেন যে ওনাদের ডোরের মাঝে, সবাই তো রাতে বেলা রুম লক করে শোয় যে যার রুমে, তো সবার রুমের মাঝে নক শুনলেন অনেকক্ষণ। নকটা অনেক জোরে জোরে, মানে কেউ যদি দরজা ধাক্কা দেয় বাড়ি দেয় যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ, কিন্তু আওয়াজটা নকের, যেমন আমরা আমাদের ফিঙ্গার দিয়ে আঙ্গুল দিয়ে যেরকম টোকা দিই নকের, সেরকম নক শুনলেন অনেক জোরে জোরে। তো এটা শোনার পরে সবাই লাইক প্রথম সবাই কি মানে ইতস্তত হচ্ছিলেন, ভাবছিলেন যে হয়তোবা ডাকাত চোর, কিন্তু একটা ওয়ান্স সবাই যখন দরজা খুললেন দেখলেন যে কিছু নেই, নকটাও থেমে গেল। এটা ছিল একটি ঘটনা। এর ঠিক আমি ঠিক এক সপ্তাহ বলবো না, 4 থেকে 5 দিনের মাথায় উনার ওয়াইফ একদিন রাতের বেলা ঘুমে থেকে উঠলেন, হয়তো বা কোনো কারণে উনার রুমের দরজা খুলেন। দরজা খুলে উনি যেটা দেখলেন যে উনার রুমের সোজাসুজি ডাইনিং স্পেসটা দেখা যায়। উনার রুমের দরজাটা খুলে ডাইনিং স্পেসটা দেখা যায়। তো ডাইনিং স্পেসের ওখানে উনি দেখলেন যে আমাদের বাসায় ধরেন আমরা যারা সার্ভেন্ট রাখি, বুয়া যেটা আমরা বলি, মেইড রাখি, তো ওরা যখন ঘর মুছে, তো ঘর মুছার সময় আমরা নর্মালি দেখি যে বসে বসে একটা কাপড় নিয়ে ঘর মুছতেছে। তো উনি ঠিক দেখলেন যে বলে রাখা ভালো ওনাদের বাসায় কোনো মেইড ছিল না, ওনারা জাস্ট 5 জন ফ্যামিলি মেম্বার, তার মাঝে ওনার হাজব্যান্ড ওয়াইফ আর 3 জন ছেলে মেয়ে। তো উনি দেখলেন যে একজন মহিলা ঠিক জাস্ট ঘর মুছার মতন বসে উল্টা দিক ফিরে উনি ওভাবে বসে আছেন, হাত দিয়ে কিছু একটা ওয়েভ করছেন, নাড়াচ্ছেন, নাড়াতে নাড়াতে লাইক মাটি থেকে জাস্ট 1-2 ইঞ্চি উপরে বাতাসের মধ্যে ফ্লোট করে উনার দিকে চলে আসছেন, মানে ভেসে ভেসে যাচ্ছে। ভেসে জাস্ট উনি দরজা খুলে দেখেছিলেন ডাইনিং স্পেসের ওখানে, কিন্তু দেখলেন যে ভেসে ভেসে উনার দিকে আসছেন। এন্ড তখন উনি নোটিস করলেন যে ওই মহিলাটার যে বলা যায় আর কি, যে আসছেন ভেসে ভেসে, ওর পায়ের পাতা দুটো, ফিট দুটো লাইক উল্টো, ঠিক উল্টো। এটা দেখার পর উনি অনেক হরিফাইড হন, অনেক ভয় পান। ভয় পেয়ে সাথে সাথে দরজা লক করে উনি তো চিল্লাচিল্লি শুরু করলেন। ওনার হাজবেন্ড উঠলো, তারপরে বাসা সবাই উঠলো, তখন আর কিছু আর কোনো সমস্যা নেই। তো এইটাই ঘটনা। তো কয়েকদিন পরে যখন আব্বুকে উনি মানে ওনার হাজবেন্ড জিনিসটা শেয়ার করলেন, তো আব্বু আমাকে বললো, আমি শুনলাম। তো ঘটনা এরপর আর কিছু জানা যায় নাই, বাট রিসেন্টলি আমি গত পরশুদিন যেটা দেখেছি, ওনাদের বাসায় 4-5 জন হুজুর নিয়ে আসা হয়েছে, হয়তো বা কোনো কারণে হুজুর নিয়ে আসা হয়েছে। তো এটাই ঘটনা ছিল। এবং এই কারণে হয়তো কেউ থাকে না এবং কোনো না কোনো একটা সমস্যা হয়তো ওই বাসাটায় আছে বলে আপনারা মনে করছেন। হ্যাঁ, এখানে একটা কিছু বলে রাখা উচিত। তো ওনাদের বাসায় যিনি গার্ড, মানে তিনি অনেকদিন ধরে ওনাদের বাসায় চাকরি করছেন। তো ওনার কাছ থেকে শোনা গেল, উনি এত ডিটেল বললেন না, বাট বললেন যে প্রথম সমস্যা করে না, কিছু মাস থাকার পরে ভাড়াটিয়া কয়েকদিন পরে সমস্যাটা শুরু হয়। আচ্ছা, এবং এই কারণে হয়তো বারবার মানে ভাড়াটিয়া বদলে যায় ওই বাসাটা। এখন তো আমরা এটা শোনার পর এটাই অ্যাজিউম করছেন। এবং এই জিনিসটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র এই বুয়ার ঘটনাটা পরে জানতে পেরেছেন। হ্যাঁ, বুয়ার ঘটনাটা জানতে পেরেছি। এই ঘটনাটা ঠিক রমজানের রমজান না, এই লাস্ট রমজানের। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আসার জন্য এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে SMS করছেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। আমার নাম মেহেদী হাসান হৃদয়, চট্টগ্রাম থেকে এসেছি আমি। জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, মেহেদী হাসান হৃদয় চট্টগ্রাম থেকে এসেছেন এবং অনেক কষ্ট করে এত দূর থেকে তিনি এসেছেন ঢাকায়। তিনি আছেন একটা রিলেটিভের বাসায় এবং সেখান থেকে তিনি আমাদের এখানে অংশ নিয়েছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ যে এত কষ্ট করে এত দূর থেকে এখানে এসেছেন। কত ঘন্টা লেগেছে আপনাদের আসতে? আমাদের 9 ঘন্টা মতো লেগেছে চট্টগ্রামে পৌঁছানোর জন্য, ঢাকায় পৌঁছানোর জন্য। ঢাকায় পৌঁছানোর জন্য। আচ্ছা, চলে যাই আপনার ঘটনায়।
রাসেল ভাই, একটু আমার ঘটনা যাওয়ার আগে আমার ফ্রেন্ড আকিব যে আমার সাথে এসেছে তাকে যিনি অনেক আপনাকে থ্যাঙ্কস। ঢাকায় রেখেছেন এবং জি। আপনাকে নিয়ে এসেছেন, ওকে, জি। থ্যাংক ইউ ভেরি মাচ আকিব। আচ্ছা, আমরা চলে যাই ঘটনায়। যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার বড় বোনের সাথে। জি। আমরা 4 ভাই বোন এবং আমার একমাত্র বোন যে বড়, তার সাথে ঘটনাটা শুরুটা হচ্ছে তার বয়স যখন 3 বছর কি 4 বছর সে সময়ে, সে বয়স 3 থেকে 4 বছর ছিল, তার হঠাৎ হঠাৎ মাঝে মাঝে জ্বর আসতো এবং ঘুমের মধ্যে ঘুম ভেঙে যেত ভয়ে, এবং যে স্বাভাবিকই সে অনেক কান্না করতো ঘুম থেকে উঠে, অথবা যখন জ্বরটা আসতো জ্বরটা সহজে যেত না। আমার আম্মু সেটার প্রতিকার হিসাবে ডাক্তার দেখাতো এবং মেডিসিন যেটা ইউজ করতো, কিন্তু মেডিসিনে সেসব কোনো কাজ হতো না। সেই মেডিসিনের কাজ না হওয়ার পরে এক সময় আমার আম্মু সেই প্রতিকারের জন্য একটি হুজুরের কাছে যায় এবং হুজুরটি বলে যে এটা খুব সহজে প্রতিকার করা যাবে না, এটা অনেক বড় একটা প্রসিজার হতে পারে, কিন্তু বর্তমান সময়ে যে একটি যাতে এটা ধরা বাঁধা রাখা যায়, ভালো থাকে কিছুদিনের জন্য, সেজন্য কিছু তাবিজ এবং পানি পড়ার আমি একটু মাধ্যমে তাকে- থামাই আপনাকে। আপনি যেটা বলছেন আপনার নিজের বোনের ঘটনা, রাইট? জি কারণ আমি আরো একবার আপনাদের মনে করে দিতে চাই, এটা ওনার নিজের বোনের ঘটনা, এবং এই যে আমরা অনেক কিছু বিশ্বাস করতে চাই না, ওনার পরিবারে ঘটেছে এই ঘটনাটি, এবং এই ঘটনাগুলো শুধুমাত্র মুভিতেই দেখা যায়, বাট ওনার নিজের বোনের ঘটনা শুনি আমরা তারপরে কি হয়েছিল। তারপর হুজুর থেকে তাবিজ আর পানি পড়ার পরে কিছুদিন ভালো থাকে, কিন্তু কয়েকদিন পরে আবার সে একই সমস্যা, তার জ্বর আসে এবং ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে যায়। তারপরে সেটার ভালো মতো একটি প্রতিকারের জন্য হুজুরের কাছে যাওয়া হয় এবং হুজুর বলে যে এটার প্রতিকারের জন্য তারা তাকে যারা সমস্যা করছে তাদের সাথে আমার কথা বলতে হবে। সেজন্য তারা কি করে, যা আমার আপুর সাথে যে যারা আছে তাদেরকে হাজির করা হয়, যেটা বলে সেটা করছে। কারণ হাজির করার পরে তারা যেটা হুজুরটা যেটা জিজ্ঞেস করছে যাকে, যে তারা কিভাবে আসছে, কেন আসছে এবং কেন এই এত ছোট মেয়েকে ডিস্টার্ব করতেছে, এটা যখন তাদের জিজ্ঞেস করা হয় তখন তাদের থেকে জানা যায় যে তারা আমার বোনের বয়স যখন 3 দিন, তার মানে আতুর ঘরের মধ্যে তাদেরকে দেখে এবং তাদের পছন্দ হয় এবং সেজন্য তাদের লাইক করে, আমার আপুকে লাইক করে এবং তাদের দেশে নিয়ে যাবে। সেজন্য তারা বারবার চেষ্টা করে যেন যে কোনো ভাবে আমাদের দেশে তাকে নিয়ে যাওয়া যায়। ওকে। সেজন্য তখন হুজুর অনেক রিকোয়েস্টের মাধ্যমে তাদেরকে বলে যে এত ছোট মেয়ে এবং তাদের একমাত্র মেয়ে, তাকে যদি আপনারা নিয়ে যান তাদের অনেক সমস্যা হবে এবং তাদের অনেক দুঃখ পাবে। সেজন্য তাদের রিকোয়েস্টের আমার সেই হুজুরটার রিকোয়েস্টের উপরে তারা ছেড়ে চলে যায়, কিন্তু তারা বলে দিয়ে যায় যে আমার বোনের বয়স যখন 13 বছর হবে তখন তারা তাদেরকে আমার বোনকে নিয়ে যাবে। এটা বলে রাখা ভালো যে আমার বোনের সাথে 7টা জিন ছিল এবং 7টা জিনই হচ্ছে যে নিজেরা ভাই ভাই, এবং তারা সবাই আমার বোনকে পছন্দ করছে এবং তাকে নিয়েই যাবে। আচ্ছা। তখন থেকে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা শুরু হয় মেইনলি 13 বছর বয়স পূর্ণ হওয়ার পরে। 13 বছর বয়স পূর্ণ হওয়ার 15 কি 17 দিন পরে আমার বোনের যে এটা দেখা যায় যে ফার্স্ট অফ অল লোকেশনটা বলে রাখি যেখানে হয়েছে, এটা যশোর সিটি কলেজের পেছনে, বড় পেছনে একদম একটি বড় 10 কাঠার মতো জায়গা আছে, চারদিকে দেয়াল দিয়ে ঘেরা এবং সামনে একটি বড় গেট। এটা আপনাদেরই জায়গা? না, আমাদের না, আমরা ওখানে ভাড়া থাকতাম। আচ্ছা, ওকে। সেখানে মাত্র আমাদেরই বাসাটা ছিল এবং সামনে এরিয়াটা সম্পূর্ণ খালি ছিল, সেখানে বিভিন্ন গাছপালা ছিল। আচ্ছা। যে ঘরটাতে ঘটেছে সেটা ছিল সামনে একটি ছোট বারান্দা এবং ভিতরে একটি হল রুমের মতো, যে এক পাশে একটি খাদ্য, আরেক পাশে একটি খাদ্য এবং মধ্যখানে সম্পূর্ণ জায়গাটা খালি। আচ্ছা। যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমার আপু ঠিক মধ্যখানে একটি বিছানা পেতে পড়তেছিলেন এবং আমরা 2-3 ভাই 2 পাশে ছিলাম। এখন আমরা হঠাৎ করে দেখতে থাকি যে আমার বোনের যে বিছানাটা যেখানে উপর বসে পড়তেছে সেটা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। আচ্ছা। সেটা সেই সময় আমার বয়স ছিল 3.5 বছরের মতো এবং আমার মেজো ভাইয়ের বয়স আপনার কিছু মনে আছে ওই সময়ের কথা দুই একটু? জি, আমার হালকা হালকা মনে আছে যে আমার কিভাবে ওইটা হচ্ছে, অথবা মানুষের যে ভয়টা যে পাচ্ছে সেটা আমার হালকা হালকা মনে আছে। আচ্ছা।
আর বাকিটা আমার আম্মু থেকে আপনার শোনা আম্মুর সেটা। কাছ থেকে শুনেছেন। আচ্ছা, তারপর হ্যাঁ। কি হলো? তারপর ওটা দেখার পরে আমি যেহেতু ছোট ছিলাম, সেহেতু আমরা একটা ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠি। চিৎকার দেওয়ার কারণে আশেপাশে যে আন্টিরা ছিল, প্রতিবেশীরা ছিল, তাদের মধ্যে থেকে একজন প্রথমে আসে এবং তিনি যখন আসে তখন অলরেডি আমার আপুকে প্রায় 4 থেকে 5 ফুট উপরে তারা তুলে ফেলেছে পাটি সহ। কিন্তু আমার আপুর সেই সেন্সটা নেই যে সে উপরে আছে নাকি নিচে আছে, আচ্ছা, সে পড়তে আছে তার মতো। সে আন্টিরা এটা দেখার পরে অনেক দোয়া দরুদ পড়ে এবং তাকে নিচে টানার চেষ্টা করে, কিন্তু তার পক্ষে সম্ভব হয় না। তারপর তিনি আরো যখন একটু চিল্লাচিল্লি করে তখন আশেপাশে আরো কয়েকজন আন্টিরা চলে আসে। রাসেল ভাই বলে আমার একটু বলা ভুল হয়েছে যে আমার আম্মু সে সময় প্রতিবেশী বাসায় ছিল এবং আমার আব্বু নিজের কাজে ছিল। হুম, এখন যখন আশেপাশে প্রতিবেশী আরো জন আসছে তখন বাড়ির মধ্যে অনেকটাই শোরগোল শুরু হয়ে গেছে। এটার মধ্যে আমার মেজো ভাইকে পাঠানো হয় তাকে আমার আম্মুকে আনার জন্য। ততক্ষণে চলে আসে, কিন্তু আমার আম্মু যে এসে দেখে যে আমার আপু সেই উপরে আছে এবং তাকে কোনো মতে নামানো যাচ্ছে না। অনেক সময় চেষ্টা করা হয়েছে নিচের দিকে নামানো, কিন্তু হয় নাই। এখন যারা আমার আপুকে নিয়ে যেতে চাচ্ছিল উপরে, সেটা তিন থাকার কারণে তারা নিয়ে যেতে পারেনি। বারবার চেষ্টা করছে কিন্তু নিয়ে যেতে পারেনি। লাস্ট পর্যন্ত আমার আপুকে উপর থেকে এক প্রকার ফেলে দিয়ে তারা চলে যায়। কিন্তু চলে যাওয়ার আগে তারা আমার আপুর একটা বড় ধরনের ক্ষতি করে দিতে চায়। যে ক্ষতিটা এমন করে দিয়েছে, তারা আমার আপুর ঘাটটাকে সম্পূর্ণভাবে পিছনে না, যতটুকু সম্ভব একজন মানুষের পক্ষে ঘাটটাকে পিছনে দেওয়া সেটা করে দিয়ে যায় মানে এবং বেঁকে যায় ঘাটটা আর হ্যাঁ, কি। ঘাটটা পিছন দিকে বেগে যায় যতটুকু সম্ভব আচ্ছা, এবং তার জিভটাকে বাইরের দিকে বের করে উপরে আর নিচের দাঁত দিয়ে চাপ দিয়ে, যেভাবে বলে যে জিভে চাপ দেওয়া, সেটা ওইরকম ভাবে দিতে। বের হয়ে যায়। তারপরে যেটা সম্পূর্ণভাবে বলতে গেলে যে হিন্দুদের হুম। কালী মন্দির, কালীর মূর্তির মধ্যে যেটা দেওয়া থাকে যে কালীর জিভটা সম্পূর্ণ বের করা এবং দাঁত দিয়ে চাপ দেওয়া, সেটা। তারপরে এটা যখন হয় তার মধ্যে আমার আব্বুও চলে আসে এবং আসার পরে এই ঘটনা দেখার পরে তারা কি করে, খুব তাড়াতাড়ি একজন বড় হুজুরের কাছে যায় এবং হুজুর আমার ফার্স্ট টাইম আমার আপুকে দেখে এই কাজটা করতে মানা করে দেয়, কারণ সে বুঝতে পারে যে যে কাজটা এসেছে তার কাছে সেই কাজটা তার পক্ষে করা সম্ভব, কিন্তু তারও অনেক ক্ষতি হতে পারে। রাইট, সেজন্য ফার্স্ট টাইম তিনি মানা করে মত দেয়। নেই, হ্যাঁ, তিনি হ্যাঁ। অমত দিয়েছিলেন। তারপরে কিন্তু আমার আম্মুর কান্নায় দেখে এবং তার দুঃখ দেখে শেষ পর্যন্ত তিনি রাজি হয় এবং তিনি বলে যে এটার জন্য কোনো ক্ষতি হলে কিন্তু আমি দায়ী না। আচ্ছা, সেজন্য তারপরে তিনি একটা প্রসিডিউর করে যে তাকে আমার আপুকে গোসল করানো হয় পরা পানি দিয়ে। যে গোসলের যে 3টা আছে, যে 3 মগ পানি দিলে একটা নর্মালি গোসল হয়, যে 3 মগ পানি দেওয়ার পরে আমার আপুর স্বাভাবিক অবস্থা ফিরে যায়। সেটা পরে সেখান থেকে আমরা যখন নিয়ে আসে তখন অন দা ওয়েতে রিক্সা করে আসতেছিল, অন দা ওয়েতে তারা যখন আসতেছে রিক্সাটা বারবার মনে হচ্ছে যে উল্টে যাবে অথবা পড়ে যাবে একদিকে কাত হয়ে। সেটা দেখে রিক্সাওয়ালা ভয় পেয়ে যায় এবং রিক্সাওয়ালা আমার আপুকে এবং আমার আম্মু আব্বুকে রেখে চলে যায়। তখন যখন আবার বাসার দিকে ফেরত যাবে ঠিক সেই সময় আবার সেই আগের পজিশনে দিয়ে যায় তারা, যে ঘাড় পিছনে এবং জিভ বের করা। তারপরে সাথে সাথে সে আবার হুজুরের কাছে যাওয়া হয়। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর যখন বুঝে যে এটা খুব সহজে যাবে না, সেজন্য তিনি কি করে, আগে আমার বোনকে ঠিক করে একবার গোসল করানো হয় এবং তারপরে তিনি এইটা করে যে যে 7 জন আসে আমার বোনের সাথে তাদেরকে বোতলবন্দি করার চেষ্টাটা করে এবং বোতলবন্দি করার চেষ্টাতে 6 জনকে বোতলবন্দি করতে পারে এবং একজনকে করতে পারে না। ছোট যে ছিল সবচেয়ে তাকে করতে পারে না। এবং তার সাথে যেসব জিন থাকে সাহায্যের জন্য তাদেরকে দ্বারা সে বোতলটাকে এমন দূরে পাঠানো হয় যাতে কখনো ফিরে না আসতে পারে। ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ঘটনা শেষ হয়নি। আমার বোনের সাথে তারপরে হয়নি কিছু, কিন্তু আমার বোনের বিয়ে ঠিক 6 মাস আগে যখন বিয়েটা ঠিক হয় তখন থেকে ঘটনা শুরু হয়। সেই যে ছোটরা যে ছাড়া পেয়ে গিয়েছিল সে কি করে, আমার বোনকে বারবার প্রজেস করে এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এমনও হয় যে
তার মধ্যে এসে বিভিন্ন ধরনের অন্যরকম ভাবে কথাবার্তা বলা এবং বারবার চেষ্টা করা যা হয় আর কি সেরকম ধরনের হ্যাঁ। ব্যাপারগুলো ঘটে, কিন্তু তেমন কোনো বড় কিছু হয় নাই। না, বড় কিছু হয়তো যদি সে সময় আমার আপুকে ঠিক না করা যেত, কিন্তু ঠিক করা গিয়েছিল। ঠিক করা গিয়েছিল, সেজন্য আমার আপু এখনো জীবিত আছে। আচ্ছা, তারপরে বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে থেকে আরো বেশি সমস্যা শুরু করে, কারণ তাদের ইচ্ছা ছিল যে তাদের দেশে নিয়ে যাবে, তার অন্য একজনের সাথে বিয়ে হয়ে গেছে, সেজন্য তারা বারবার প্রপোজ করতো এবং বারবার প্রপোজ করার মাধ্যমটা ছিল যারা, সেটা হচ্ছে যে তারা একটা ফল আমার বোনকে খাইয়েছিল, যেটা ঘুমের মধ্যে খাওয়ানো বলে, সেটা খাওয়াইছিল এবং এটা আমার বোনের থেকে যখন প্রচেষ্টা অবস্থায় আমরা জানতে পারছি তার থেকে। ওইটার ফলে যখন তখন ইচ্ছা ওই জিনটা আমার বোনকে প্রপোজ করতে পারতো এবং তাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারতো। যে কোনো কাজ করাতে পারতো? যে কোনো কাজ মানে কি, তার মানে ফ্যামিলি একজন বড় মানুষ, তাকে সবসময় আমার আপু রেসপেক্ট করে, এখন সেই রেসপেক্ট আসে না, তাকে বিভিন্ন ধরনের গালি মুড পাল্টায় যায়। মুড পাল্টে যায়, সেটা মানে সম্পূর্ণ অন্য একটা পার্সোনালিটি চলে আসে তার মধ্যে। আচ্ছা, এবং অনেক অনেক অন্যরকম ভয়েসও কথা বলেন মাঝে মাঝে? অন্যরকম ভয়েস না, এটা তার ভয়েসটা সেমই থাকে, শুধু একটু কণ্ঠটা একটু চেপে কথা বলা যেটা আছে, এটা হতো। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে আপনাদের ফ্যামিলির সবাই দেখেছে যে ওনার ঘাটটা বেশ খানিকটা বেঁকে গিয়েছিল যখন প্রথমবার অ্যাটাক করে, এবং ওই সময় ওই ভয়ঙ্কর মুহূর্তে আপনার বোনকে সুস্থ করা গিয়েছিল বলেই এখনো তিনি বেঁচে আছেন বলে আপনারা মনে করছেন এবং এখন তিনি সুস্থ আছেন। জি, আলহামদুলিল্লাহ। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে আপনার জয়েন করার জন্য, এবং আপনি অনেক দূর থেকে কষ্ট করে চট্টগ্রাম থেকে এসেছেন এত দূর পর্যন্ত এবং আজকে রাতে আমাদের এখানে আছেন, এবং আপনাকে অনেক ধন্যবাদ। এবং যারা আপনাকে হেল্প করছেন, স্টুডিও পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকেও অনেক 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 ধন্যবাদ। চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমি জিয়াদুল ইসলাম রাজু, আমি ধানমন্ডি 27 থেকে এসেছি। আর অ্যাকচুয়ালি আমার সাথে যে বড় ভাই আসছে মোহাম্মদ আলমগীর, তাকেও রিয়েলি থ্যাঙ্কস। আমরা ঘটনায় যাই। আমরা এই জন্য মানে একজন বললে তখন সবাই বলেন বলে আমরা প্লিজ ঘটনায় যাই। অ্যাকচুয়ালি আমার যে ঘটনাটি ঘটেছে এটা আমার গ্রামের বাড়ি, চাঁদপুর বাবুয়ার উত্তর মশাদি গ্রামে। তো আমরা 3 ভাই। তো আমার যিনি বড় ভাই তিনি মাছ ধরতে অ্যাকচুয়ালি অনেক লাইক করেন। তো আমরা প্রায় সময় আমরা 2 ভাই মিলে মাছ ধরতে যেতাম। তো প্রতিদিনের মতোই আমার ভাই আমাকে বলে যে চল আজকে আমরা মাছ ধরতে যাই। তো আমি বলি যে ভাইয়া ডিনার করে তারপর একসাথে যাই। আচ্ছা ওকে। তো ডিনার করে রেস্ট নিয়ে তারপর বের হলাম মাছ ধরার উদ্দেশ্যে। তো যাওয়ার পর তখন ডিনার করে রেস্ট নেওয়ার পর তখন প্রায় কি 12:30 বা 1:45 বেজে গেছে। তো আমার একটা কথা বলতে কি, আমার এলাকায় মানে অনেক পরিমাণ বিল আছে। তো আমরা একটা বিলে যাই মাছ ধরার জন্য। তো অ্যাকচুয়ালি ওই দিনে ওই বিলটাতে আমরা আসলে অনেক ভালো মাছ পাচ্ছি। তো আমরা মাছ ধরতেছি। তো মাছ ধরতে ধরতে তো আমরা অ্যাকচুয়ালি যে বিলে যাই মাছ ধরতে, ওই বিলের দক্ষিণাংশে একটা পুরনো হিন্দু বাড়ি আছে। তো অবশ্য এই হিন্দু বাড়িটা এখন পরিত্যক্ত আছে। তো ওই হিন্দু বাড়িতে মানে রাত্রে তো দূরের কথা, দিনের বেলাও মানুষ কোনো সচরাচর চলাফেরা করে না। তো আমরা মাছ ধরতে ওই প্রায় হিন্দু বাড়ির কাছাকাছি চলে যাই। তো আসলে আমাদের ওই সিজনটা ছিল বর্ষাকাল, একটা সিজন ছিল। তো বর্ষাকাল বলতে মোটামুটি সব দিকে পানি। তো যখন ওই বাড়িটার একটা পিছনে একটা কূপের মতো ছিল। তো ওই কূপের মতো ছিল, আর ওই কূপের পাশেই মানে একটা বিশাল জঙ্গল ছিল। তো আমরা মাছ ধরতে ধরতে ভালো, আসলে ওই বর্ষাকাল এই জঙ্গলগুলা বলতে ওগুলাতে একটু মাছ বেশি পাওয়া যায়। তো আমরা কি করি, আস্তে আস্তে এই জঙ্গলের ভিতরে ঢুকি মাছ ধরার উদ্দেশ্যে। তো জঙ্গলে ঢুকতে ঢুকতে ভিতরে আরো গহিনী গেলাম। এখন মানে আসলে বর্ষাকাল আর বৃষ্টির সিজন, আকাশ মেঘলা, এভাবেও মানে এত কালো ড্রাগ অন্ধকার। তো তাই বলে আমরা মাছ ধরতেছি। তো অনেক ভিতরে যখন গেছি একদম নিস্তব্ধতার সময়। তো নিস্তব্ধতার সময়টার মধ্যে তখন অ্যাকচুয়ালি আমার ভাই আমার সামনে আর আমি আমার ভাইয়ের পিছনে। তো পিছন দিয়ে আমি হাঁটতেছি। তো হঠাৎ করে মানে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে কোথায় থেকে জানে মানে কেমন একটা গুচ্ছ একটা আওয়াজ শুনতে পেলাম আমি। তো তখন আওয়াজ শুনতে পেলে তো তখন আমার কানে যখন আওয়াজটা আসে, তো তখন আমি একটু ভালো মতো লক্ষ্য করি যে আসলে আওয়াজ কোন দিক থেকে আসে। তো আস্তে আস্তে দেখতেছি আওয়াজের মানে সাউন্ডলিটা আরো বেড়ে আসতেছে। তো আমি এক পর্যায়ে নজর করে দেখি যে আওয়াজটা করছে অ্যাকচুয়ালি আমার পিছনে একটি বিড়াল, তাও একদম প্রায় আমার কাছাকাছি এসে পড়েছে। তো কাছাকাছি এসে পড়েছে, তো তা দেখে আমি হঠাৎ মানে শিউরে উঠি
যে আমার এটা এত কাছে, তো তারপরও আমি মানে খুব ভয় পেয়ে উঠি। তো আমার মধ্যে তখন এতটা ভয় কাজ করে যে আমি আমার ভাইকে যে বলবো বা ঢাক দিব, তাকে বলবো যে বিড়ালটি কোথায় বা কি এটা, তো ওই সাহসটা তখন আর আমার মধ্যে নেই। আর অ্যাকচুয়ালি আমি খুব ভীতুত এই কারণে। তো আমরা যখন বিড়ালটা যখন তার মানে তার মতো করে আরো সাউন্ডলি ভাবে ডাকতেছে, তো অনেকক্ষণ ডাকার পর তো আমার ভাই অবশ্য তার নজরে পড়ে যে একটা বিড়াল ডাকতেছে, তো সে শুনতে পান। তো তিনি আসে কি করেন, বিড়ালটিকে পাও দিয়ে ছুরি মেরেন। তো ছুরি মারলে বিড়ালটি দেখলাম যে ডাকতে ডাকতে বিড়ালটি পালিয়ে গেল। তো পালিয়ে যাওয়ার পর তখন আমার মধ্যেও আর ওই ভয়টা কাজ করে না। তো কাজ করার তো আমরা আরো হাঁটতেছি, তো এক পর্যায়ে আমরা আরো ভিতরে আরো গহীনে চলে যাই। তো চলে যাওয়ার পর হঠাৎ কোথা থেকে জানি কেমন একটা মৃদু একদম ঠান্ডা হাসির আওয়াজ আসতেছে। তো হাসির আওয়াজ আসতে পারছে, আর এখন আমার ভাই কি বুঝতে পারছে আমি আসলে তা বুঝি না। তো আসার পর আমার ভাই কিছু না বলে হাসির আওয়াজটা আস্তে আস্তে সাউন্ডটা বাড়তেছে হাসির আওয়াজে। তো আমার ভাই বলে যে চল আমাদের আজকে আর মাছ ধরতে হবে না, আমরা চলে যাই, আমরা বাড়িতে ফিরে যাই। তো আমি আর আমার ভাই বাড়ির দিকে রওনা করলাম। তো রওনা করলাম যখন আমরা ওই বাগান থেকে, অবশ্য আমাদের কোনো বাধা প্রদান হয় না বের হওয়ার সময়। তো আমরা যখন বের হয়ে আসা পড়ি, তো বের হয়ে আসার পর যখন আমরা আবার ওই বিলে প্রবেশ করি, মানে জঙ্গল থেকে বেরিয়ে আসি, তখন আমরা ভালো মতো আসি। তো বিল থেকে প্রায় যখন উঠে আসব, তখন ওই পর্যায়ের মধ্যে হঠাৎ করে কোথা থেকে জানি মানে এত একটা মায়াবী সুরে, মানে একটা মেয়ে কণ্ঠ এত মায়াবী সুর মানে কান্না করতেছে, যে তা শুনে আমরা যে সামনে একটা পা দিব, মানে ওই শক্তিটা এখন আমাদের মধ্যে কাজ করতেছে না। যে মানে এত নিশিরাত্রি আর এত মায়াবী কণ্ঠে কিভাবে সে কান্না করবো। তো কিভাবে কান্না করবো, তো এক পর্যায়ে আমরা দাঁড়িয়ে যাই। তো দাঁড়িয়ে এখন চারদিকে তাকাই, তো এখন কোথাও দেখতে পাচ্ছি না। হঠাৎ আমাদের ওখানে মানে আমাদের গ্রামের ভাষায় কড়ি গাছ বলে, তো বিশাল একটা গাছ আছে। তো এক পর্যায়ে গাছের তাকে লক্ষ্য করে দেখি অবশ্য মানুষ আকৃতি, বাট মানুষ এত হাইট হতে পারে তা জানা নাই। তো মানে হাইট আছে অনেক ভালো, লম্বা, আর পুরো সাদা ড্রেস, সাদা একটা কাপড় পরা, আর তার চুলগুলো হোয়াইট। আর চুলগুলা মানে এত করে ও গাছের ডাল থেকে আর মাটি থেকে প্রায় অর্ধেকাংশ এত লম্বা চুলগুলা নিচের দিকে ছেড়ে দিয়ে সে কান্না করতেছে। তো আমরা তাকে তার দেখতেছি, আর আমি হয়তো এক পর্যায়ে কাঁপতেছি, আর আমার ভাইকে আমি ধরে রাখছি। তো ধরে রাখার পর তো ও মানে ওর দিকে তাকিয়ে আছে, আর ও বিভিন্ন ভঙ্গিমা করে আমাদেরকে দেখাইতেছে আর কাঁদতেছে। তো কাঁদতেছে, তো আমার ভাইকে আমি ধরে, ভাই আমার হাতটা ধরে, তো ভাই আমার হেঁটে নিয়ে যেত। ভিলের রাস্তা তো অ্যাকচুয়ালি পাশে কোনো মানে অন্য কোনো রাস্তা নাই যে অন্য কোনো ওই দিক দিয়ে আমরা চলে গেলাম, তো এই দিক দিয়ে যেতে হবে। তো আমার ভাই কি হলো, আমার হাতটা ধরে, তো আমার ভাই সাহস আছে এটা বলতে হয়, কারণ উনি এই পরিস্থিতির মধ্যে দিয়েও মানে আমার হাতটা ধরে সে চলে যায়। তো চলে যাওয়ার পর এখন ওই গাছটা নিচে আসছি, আর ও আমাদের গায়ে শিশি করে দেয়, তাও আমরা ব্যাপারটা নর্মালি ভাবে নিই। তো আমরা চলে যাই। তো চলে যাওয়ার পর তো আমাদের বাড়িতে কিছু দূরে বাড়িতে প্রবেশ করার যে রাস্তাটা ছিল, অ্যাকচুয়ালি ওই রাস্তাটা মানে লম্বা একটা রাস্তা। তো আমাদের ভাইটা তো অনেক পুরান বাড়ি ছিল, তো বাড়িটার এক পাশে তো বিশাল মানে একটা কবরস্থান ছিল। তো ও কবরস্থান আছে বলে মানে কবরস্থানের পাশে বিভিন্ন বাঁশের ঝাড়, তারপর বিভিন্ন জঙ্গল, তো বিভিন্ন জঙ্গল আছে। তো এই জঙ্গল আসার পর তো অ্যাকচুয়ালি ওই জায়গাটা মানে এত অন্ধকার। ওইখানে কি হলো এটা বলেন। হ্যাঁ, ওখানে কি হলো, ওখানে চারদিকে তো এত অন্ধকার, তো অন্ধকার হঠাৎ করে আমরা কিছুটা যাওয়ার পর হঠাৎ আমাদের রাস্তা মানে সব আর কিছু দেখতে পাচ্ছি না, মানে এতটা ডাক অন্ধকার হয়ে গেল। তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে যাওয়ার পর এখন মানে তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে এখন মানে পাশের গাছগুলা থেকে কেমন হাওয়া বসতে আছে। তো হাওয়া আসার পর এখন হাওয়াটা আস্তে আস্তে, বাট আমাদের সামনে কিছু হচ্ছে না, সবগুলো আমার পিছনের গাছগুলাতে। তো পিছনের গাছে হাওয়া আসার পর এখন গাছগুলা এত মানে চুরমার করে দিতেছে, কেমন মানে ঝড় উঠলো গাছে, হ্যাঁ, গাছে এটা ঝড়। বুঝতে পারলাম। হ্যাঁ। তারপরে ভাইয়া তারপরে বলে। তো এভাবে ঝড়টা পর তারপর আমরা কি করলাম, তারপরও আমার ভাইয়ের এক পর্যায়ে তখন আমার ভাই কি মানে জানি না কেন বললো যে আমাকে বলতেছে যে তুই পিছনে তাকাইস না, সোজা হাঁটতে থাক। তো আমি এক পর্যায়ে আসা পড়ি। তো হাঁটতে যখন এক পর্যায়ে আমরা বাড়িতে পৌঁছে যাই, তো বাড়িতে পৌঁছে যাওয়ার আমার ভাই, তো আমরা দুই ভাই হতাশ করে আমরা যার রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়লাম। তো আমার ভাবি দরজা খুললো। তো ভাবি দরজা খুলে তো আমরা ভাবির কাছে ব্যাগটা দিয়ে তো আমরা নিজে যার মতো শুয়ে যাই, আর ভয়ে আমরা কারো কাছে এটা ডিসকাস করতে পারি না। তো আমার ভাবি কি করে, ওই বাইরের লাইট জ্বালিয়ে সে বাইরে মাছগুলা কাটতে বসে। তো কাটতে বসার তো হঠাৎ তার মাছ কাটার পাশে কোথায় থেকে যেন একটা বিড়াল এসে তার নিজের মতো করে ডাকছে। তো
তো ডাকছে আর অ্যাকচুয়ালি ওই বিড়ালটা ডাকছে আর তো আমার ভাবির মধ্যে তো নার্ভাস ছিল না, তো ভাবি 2-3 বার বিড়ালটাকে তাড়িয়ে দেয়। তো তারপরে বিড়ালটি আসে, বারবার আসতেছে বিড়ালটি। তো বিড়ালটি আসার পর এক পর্যায়ে ওই বিড়ালটিকে ভাবির কাছে একটা ঢিলা ছিল, তো ওই ঢিলাটা ছুরি মারে, তো বিড়ালটি নাকি চলে যায়। তারপর ভাবি ওই মাছগুলা আমাদের পুকুর পাড়ে কাটতে যায়, তো অ্যাকচুয়ালি ওই ভাবি ওই পুকুর পাড়ে যাওয়ার পর ভাবি আর কিছু বলতে পারে না, তো আর কিছু বলতে পারে না। আর তো আমরা যখন ফজরের আজান দেয়, প্রায় ফজরের আজান দেয়, তো ফজরের আজান দেওয়ার পর আমার আম্মু আমার ভাইকে ঘুম থেকে জাগিয়ে দেখে যে ভাবি ঘরে নাই। তো ভাবি ঘরে নাই আর আপনার ভাবির সাথে কি সমস্যা হয়েছিল হ্যাঁ, আসলে? আমাদের ভাবির সাথে আমার ভাবির দোষ কি ছিল জানি না, ভাবি অবশ্য ওইটা মনে হয় আমাদের মাছ খেতে চেয়েছিল। তো আমার ভাবি অ্যাকচুয়ালি আপনার ভাবির সাথে কি সমস্যা হয়েছিল? ভাবির সাথে সমস্যা হলো, ভাবি বিড়ালটিকে তাড়িয়ে দিয়েছে, বিড়ালটিকে ইট ছুঁড়ে মারছে, বিড়ালটি গায়ে পড়ছে, তো বিড়ালটি পালিয়ে গেছে। সেটা আমরা শুনেছি, কিন্তু কি সমস্যা হয়েছিল? ভাবির সাথে সমস্যা হয়েছে। তারপর অ্যাকচুয়ালি ভাবিকে এভাবে যাওয়ার পর ভাবি সিনসিলাতে বসে আমরা ভাবিকে খুঁজে পাই। তো খুঁজে পাওয়ার ভাবিকে মানে তিনি হঠাৎ করে কেমন জানে আমাদের পরিবারের সাথে মাঝে মাঝে এত পরিমাণ বিহেভ করে, এত বাজে বিহেভ করে, আমরা কিছু বুঝতে পারি না। তো এক পর্যায়ে তাকে তারপর আপনার ভাবি তারপরে পজেসড হয়েছিল। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তো থাকবেন, পড়ছি ঠিক যেভাবে লিখেছেন সেভাবে। হ্যালো রাসেল ভাই, প্রথমে আপনার সুস্থতা কামনা করি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। পড়াশোনার জন্য মাঝে মধ্যে 2-1টা এপিসোড বাদ দেয়া ছাড়া আমি 2010 সাল থেকে আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা জানাতে চাই। ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে অভিজ্ঞতাটা আমার কাছে যেমন ভয়ের তেমনই অদ্ভুত। ব্যক্তিগত কারণে আমি এই মুহূর্তে স্টুডিওতে আসতে পারছি না, তবে ভালো লাগলে পড়ে শোনাবেন। আর বেশি কথা না বলে আমি সরাসরি আমার ঘটনায় যাই। ঘটনাটি ঘটে ভারতের কলকাতায়, যদিও আমার বাস বাংলাদেশের রাজশাহীতে। কলকাতায় আমার একজন পিসি থাকেন। সালটা 2013, দুর্গাপূজার সময়ের কথা। আমার পিসির অত্যন্ত জোরাজুরিতে আমি পুজোর ভেতর কলকাতা যাই, তাদের সাথে পুজো কাটাবো। তখন মিশর রহস্য নামে একটা সিনেমা মুক্তি পেয়েছে। সেদিন ছিল অষ্টমী। সকাল থেকেই আমার পিসির ছেলেটি মানে আমার কাজিন বায়না ধরলো যে সিনেমা দেখবে। আমার পিসির একটাই ছেলে। আমি বিকাল নাগাদ কাজিনকে নিয়ে বেরিয়ে পড়লাম। সিনেমা দেখে আমরা কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন প্যান্ডেলের পুজো দেখছিলাম। এভাবেই রাত 10টা বেজে গেল। সে সময় কলকাতা সহ অনেক জায়গায় বেশ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ খুব জোরে বৃষ্টি নামলো। আমার কাজিনের কিছু শারীরিক সমস্যার কারণে তার বৃষ্টিতে ভেজা একেবারেই মানা ছিল। আমরা দুজন একটা গাছের নিচে দাঁড়ালাম। ওকে গাছের নিচে দাঁড় করিয়ে রেখে এসে আমি রাস্তায় আসলাম, রিক্সা বা ট্যাক্সি কিছু পাওয়া যায় কিনা তার খোঁজে। কলকাতার গলি রাস্তায় হরদম হাতে টানা কিছু না কিছু পাওয়া যায় এবং হাতে টানা রিক্সা চলাচল করে। তাই এই বৃষ্টির ভেতরে একটা রিক্সা পেয়ে গেলাম। ভাড়া মিটিয়ে আমার ভাইকে প্রথমে উঠিয়ে দিয়ে আমি যেই রিক্সায় উঠতে যাব, তখন রিক্সাওয়ালা বলে উঠল, 2 জন পারবো না বাবু। আমি তখন বললাম, সে কি গো, আমরা 2 জন হালকা পাতলা মানুষ, তুমি 2 জনকে টানতে পারবে না? সে বলল, আজ্ঞে না বাবু, ক্ষমা করবেন, আমি 2 জনকে পারবো না, আপনি অন্য কাউকে দেখুন। আমি ভাড়া বেশি দিতে চাইলেও সে অগত্যা অন্য রিক্সা দেখে আমরা বাড়ির পথ ধরলাম। কিন্তু একটা জায়গায় আমার খটকা থেকেই গেল। এখানে বলে রাখি, আমি ও আমার ভাই দুজনেই হালকা পাতলা, আর সেই রিক্সাওয়ালাটা ছিল বেশ শক্ত সমর্থ। তাহলে কেন সে একজনের বেশি 2 জন নিতে নারাজ? যা হোক, বাড়ি গিয়ে পিসিদের সাথে মজা ঠাট্টায় ব্যাপারটা ভুলেই গেলাম। তারপরে বেশ কয়েকদিন কেটে গেল। এর মাঝে কিছুই হয়নি। একদিন হঠাৎ আমার এক আত্মীয়ের সাথে রাস্তা দিয়ে হেঁটে ফিরছিলাম। একটা মোড়ের ওপর কিছু কোলাহল শুনতে পেলাম। মনে হলো কেউ যেন ঝগড়া করছে। গিয়ে দেখি সেই রিক্সাওয়ালাটি 2 জন মোটা লোকের সাথে কি যেন নিয়ে ঝগড়া করছে। কিছুক্ষণ বাদে বুঝলাম সেটা হচ্ছে যে মোটা 2 জন লোক রিক্সায় উঠতে যাচ্ছে, তিনি একজনের বেশি ভাড়া নেবেন না জানিয়ে দেন। এই নিয়ে তাদের ঝগড়া। কিছুক্ষণ বাদে ঝগড়া থামলে আমার সেই আত্মীয়টি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং আমি বাড়ি ফেরার ইচ্ছা করেই সেই রিক্সাটি ঠিক করলাম। এবার একা ছিলাম, তাই তিনি কোনো আপত্তি করলেন না, তবে একটা কথা শুধু বললেন, বাবু ডান দিকে বসুন, বাম দিকে বসবেন না। ব্যাপারটা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগলেও তখনকার মতো চুপ
হয়ে গেলাম এবং গলি রাস্তা দিয়ে রিক্সা চলছে, কিন্তু রাস্তা জায়গায় জায়গায় ভাঙা থাকার কারণে তাতে রিক্সার চাকা পড়ে বেশ ঝাঁকি লাগছিল। এখানে বলে রাখি আমি বাঁ হাতে, তাই ডান দিকে থাকার কারণে ঝাঁকি বাঁচাতে ডান হাত দিয়ে রিক্সা ধরে বসে থাকতে আমার একটু অসুবিধাই হচ্ছিল। তাই আমি রিক্সাওয়ালার কথা অমান্য করে যেই বাম দিকে বসতে গেছি অমনি গুয়ানির মতো একটা আওয়াজ আমার কানে আসলো আমার বাম পাশ থেকে। আওয়াজটা এমন ভাবে আসলো যেন অদৃশ্য কেউ আমার পাশে বসে আছে, আমি যেন ধাক্কা দিয়েছি তাকে। তাই সে যেন বিরক্তিসূচক ওইরকম একটা আওয়াজ করলো। আওয়াজটা ঠিক কেমন ছিল তা কানে আজও বাজে, কিন্তু তা ভাষায় বোঝানো আমার সক্ষমতা নেই। ভয় না পেলেও বেশ ভোরকে গিয়ে আমি আবার রিক্সার ডান দিকে সরে বসলাম। এই চিন্তাটা মাথা থেকে তাড়ানোর জন্য আমি সিগারেট ধরানোর কথা ভাবলাম। সিগারেট বের করে মুখে দিয়ে আমি যেমনি গ্যাস লাইটটা ধরিয়েছি তখনই আমার মনে হলো অত্যন্ত গরম বাতাসে আমার গালে এসে লাগলো এবং বাতাসটা আসলো ঠিক আমার বাম পাশ থেকে, যেখানে কেউ বসে নেই। আর তখনই খেয়াল করলাম আমার গ্যাস লাইটটাও নিভে গেছে। প্রথমবার ব্যাপারটা গায়ে না মেখে আবার গ্যাস লাইটটা ধরলাম। এবারও একই ঘটনা, আমি আবার গ্যাস লাইট ধরলাম, আবারও সেই একই রকম বাতাসে গ্যাস লাইটটা নিভে গেল। মনে হচ্ছিল যেন বাম দিকে বসে থাকা বারবার গরম বাতাসে ফু দিয়ে কেউ আমার লাইটারটা নিভিয়ে দিচ্ছে। আমি তখন রিক্সাওয়ালাকে ব্যাপারটা বলার জন্য তার দিকে তাকালাম। তার দিকে তাকিয়ে যা দেখলাম তা সত্যিই আরো অদ্ভুত। দেখি সে রিক্সা টানতে একেবারে ঘেমে একাকার, যেন কতটা পরিশ্রম হচ্ছে। কিন্তু আমার মতো একজন হালকা মানুষকে টানতে তার মতো শক্ত সামর্থ্য এত মানুষের এত কষ্ট হওয়ার কথা না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে রিক্সা বাড়ির সামনে পৌঁছলে আমি ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। তারপর অনেক কয়েকদিন কেটে গেল। একদিন আমার বাংলাদেশে ফেরার সময় প্রায় হয়ে আসলো। দেশে ফেরার ঠিক 7 দিন আগে ঘটলো সেই ঘটনা যার মুখোমুখি আমি জীবনে দ্বিতীয়বার আর হতে চাই না। কলকাতায় আমার এক আত্মীয়ের বাসায় হাজির হলাম। তাদের বাসায় রাতের খাওয়া শেষ করে আমি রওনা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু অনেক আগে থেকেই বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল। তাই আমার আত্মীয়রা আমাকে রাতে তাদের বাসায় থেকে যাওয়ার জন্য বললেন, কিন্তু কিছু কারণে সেদিন রাতে আমাকে আমার পিসির বাসাতেই ফিরতেই হতো। তাই আমি তাদের প্রস্তাবে অপারগতার কথা জানালাম। রাত 11:30 নাগাদ বৃষ্টি বেশ খানিকটা কমে এলো। আমার কাছে ছাতা ছিল, তাই আমি দেরি না করে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে দেখি কোনো রিক্সা বা ট্যাক্সি নেই। আমি ফুটপাথ ধরে হাঁটতে থাকলাম। দোকানগুলো সব বন্ধ হয়ে গেছিল, তাই এত বৃষ্টির ভেতর একটু একটু চিন্তাই হচ্ছিল। হঠাৎ ভগবানের আশীর্বাদে একটা হাতে টানা রিক্সাকে দূর থেকে আসতে দেখলাম। কাছে আসার পর দেখলাম সেই রিক্সাওয়ালা যার সাথে আমার আগেও 2বার দেখা হয়েছে, এবং সেই রিক্সাওয়ালা তার রিক্সায় অতীতের অভিজ্ঞতার কথা মনে করে আমি দ্বিতীয়বার ওই রিক্সায় উঠতাম না, যদি না ওই রকম ঝড় বৃষ্টি রাতে ওই রকম বিপাকে পড়তাম। তো আমি রিক্সাওয়ালাকে ডেকে তার সাথে ভাড়া মিটিয়ে উঠে পড়লাম। রিক্সাওয়ালা আগের মতো যথারীতি বাম দিকে বসতে বলল। রাস্তা দিয়ে রিক্সা চলছে। কিছুক্ষণ রিক্সা নিয়ে দৌড়ানোর শব্দ, রিক্সার চাকার শব্দ এবং বাইরের বৃষ্টির শব্দ ছাড়া বিশেষ কোনো শব্দ আলাদাভাবে শুনতে পাচ্ছিলাম না। সেই রিক্সার অতীতের অভিজ্ঞতার কারণে এবার যথাসম্ভব আমি বাম দিকে এড়িয়ে ডান দিকে চেপে বসেছিলাম এবং সামনে পলিথিনের পর্দা দিয়ে ঢাকা অবস্থায় রিক্সার ভেতরে বসে আছি। বাইরের কোনো কিছুই আমার খেয়াল নেই। হঠাৎ একটা নিঃশ্বাস নেওয়ার শব্দ পেলাম। শব্দটা আসছে ঠিক আমার বাম পাশ থেকে। এখানেই আমার বিপদের শুরু। নিঃশ্বাসের গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। আমার কেন যেন মনে হচ্ছিল আমার বাম পাশে রিক্সায় কেউ বসে আছে। কিছুক্ষণ পর নিঃশ্বাসের শব্দের সাথে চোখ হলো পচা মাংসের গন্ধ। এ পর্যায়ে এসে আমার একটু অস্বস্তি লাগা শুরু করলো। অস্বস্তি কমানোর জন্য আমি আমার মনকে বোঝাতে চাইলাম হয়তো রাস্তার ধারে কোনো আবর্জনার স্তূপ থেকে গন্ধ আসছে। এই পর্যন্ত আমি অস্বস্তির ভেতর থাকলেও সব ঠিকঠাক ছিল, কিন্তু এরপরেই আর কিছুই ঠিক রইল না। ঘটনাটা আমি কম্পিউটারের সামনে বসে টাইপ করছি। এই মুহূর্তে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আমি গল্পে ফিরি। একটু পরেই নিজের অজান্তেই আমি আমার ঘাটটা বাম পাশে ঘোরালাম। হিসাব অনুসারে সেখানে কারো থাকার কথা না, কিন্তু আমি যা দেখলাম তা আমি আমার জীবনে কোনো কিছুর বিনিময়ে দ্বিতীয়বার দেখতে চাইব না। আমি বরাবরই সাহসী, কোনো কিছু চট করে ভয় পাই না, কিন্তু এবার আমার সাহসের ভিত নড়ে উঠল। আমি দেখলাম গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় একজন লোক আমার পাশে বসে আছে। তার চোখটা দেখা যাচ্ছিল, কিন্তু সেটা চোখ না অন্য কিছু তা ভেবে পেলাম না, কারণ অমন কুচকুচে কালো চোখ আমি আমার জীবনে দেখিনি। চোখের সাদা অংশ বলতে কিছু ছিল না। হঠাৎ সে তার হাত দিয়ে মুখ থেকে গামছা সরালো।
তার হাত এবং মুখ দেখে মনে হচ্ছিল যেন গা থেকে মাংস পচে খসে পড়ছে, সাথেই নাকে আসছিল পচা মাংসের গন্ধ। তার হাতের চেহারার জায়গায় জায়গায় হাড় দেখা যাচ্ছিল, যেন বহুদিনের পচা গলা লাশ। আর দেখলাম তার বুকে একটা চাকু বিঁধে রয়েছে, যেমনটা কাউকে খুন করলে দেখা যায়, আর সেখান থেকে সমানে রক্ত ঝরছে। এবার ঘটলো আরো মারাত্মক ঘটনা। আমি তার মুখে দেখতে পেলাম অদ্ভুত একটা হাসি। হাসিটা হেসেই সে তার গলা থেকে গামছাটা হাতে নিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই ওটা আমার গলায় পেঁচিয়ে ধরে আমার মুখ বেঁধে ফেললো, ঠিক যেমন ভাবে মুখ বাঁধা অবস্থায় ছিল। ভয়ে আতঙ্কে আমি বারবার ঈশ্বরকে ডাকছিলাম, কিন্তু এবার সে যা করলো তা দেখে আমি ঈশ্বরকে ডাকতেও ভুলে গিয়েছিলাম। দেখলাম সে তার বুক থেকে চাকুটা বের করে আমার দিকে তাক করেছে। কেন সেই মুহূর্তে আমার হাতও বাধা দেওয়ার চেষ্টা করলো না? আমি ভয়ে পাথর, তারপর চোখের পলকেই হাতের ধরা চাকুটা সজোরে আমার বুকের ভেতর ঢুকে দিল। তার কিছুক্ষণ পর আমার চোখ খোলা ছিল। একটু পরে আমি জ্ঞান হারালাম বা মারা গেলাম। এরপর আমার যখন জ্ঞান ফেরে, দেখি যে আমি একটা হাসপাতালের মতো কোনো একটা বিছানায় শুয়ে আছি। আমার পাশে একজন লোক বসেছিলেন, তার বয়স আনুমানিক 40 থেকে 45। তার সাথে আলাপ হলে জানলাম সে একজন নৈশ প্রহরী, নাম রমাকান্ত। আমি কোথায় ছিলাম আর এখানেই বা কিভাবে এলাম তা জিজ্ঞেস করাতে আমাকে সে সবকিছু খুলে বলল, এবং সেদিন খুব বলল যে আমি একজন চৌকিদার, রাতের বেলা শহরের রাস্তার পাহারা দেই। সেদিন খুব বৃষ্টি থাকায় একটু দেরি করে বাড়ি থেকে বের হই প্রতিদিনের মতো, এবং সেদিন আমি রাস্তায় ঘুরে ফিরে দেখছিলাম আমি যে এলাকায় পাহারা দেই সেখানে আমার সাথে আরো একজন পাহারা দেয়, ওর নাম বিশু। আমরা দুজন দুদিকে পাহারা দিচ্ছিলাম। হঠাৎ বিশুর ডাক শুনে ওদিকটায় পাহারা দৌড়ে গেলাম এবং মাটিতে পড়ে থাকা আপনাকে দেখিয়ে দিল। প্রথমে ভেবেছিলাম লাশ, পরে দেখলাম শ্বাস চলছে। তখন আপনাকে এই নার্সিংহোমে নিয়ে আসে, এবং এরপর যা হচ্ছিল তা আমার চোখের সামনে, কিন্তু আমার ধাক্কা খাওয়ার তখনও শেষ হয়নি। এবার দেখি দিনে দুপুরে একটা হাসপাতালের ওয়ার্ডে আমি যা দেখলাম তা সত্যিই বড় অদ্ভুত। কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল আমি কি পাগল হয়ে আছি। আমি দেখলাম আমার বুকে চাকুর আঘাত তো দূরের কথা, মাথার হাতে সামান্য কেটে যাওয়া চিহ্ন ছাড়া আর কোনো আঘাতের চিহ্নই নেই। আমি তখনই ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা যখন আমাকে রাস্তায় পান তখন কি আমার মুখে কোনো গামছা জাতীয় কিছু বাধা ছিল? আপনারা কি আমার বুকে কি কোনো অস্ত্র বিদ্ধ ছিল? উত্তর তারা শুধুমাত্র বলল, না বাবু, আমরা তো আপনাকে কোন রকম আহত অবস্থায় পাইনি। আমার মনের ভেতর তখন কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাহলে আমি রিকশায় কি দেখলাম আর কি ঘটেছিল আমার সাথে? এসব ভাবতে ভাবতে আমি আবারও জ্ঞান হারালাম। এরপর আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি যে আমার চারপাশে পিসি সহ আমার পরিবারের সবাই প্রায় 1 মাস অসুস্থ অবস্থায় আমি ইন্ডিয়াতেই কাটাই। 1 মাস পরে আমার বাবা ইন্ডিয়া গিয়ে আমাকে নিয়ে আসেন বাংলাদেশে। সম্পূর্ণ সুস্থ হতে আমার মোটামুটি 2 মাস মতো লেগেছিল, এবং একটা সমস্যা আমার পিছু ছাড়েনি। বাংলাদেশে আসা সপ্তাহখানেক পরে থেকে আমি রোজ রাত্রে একটা স্বপ্ন দেখতে শুরু করি। আমি দেখতাম যে একটি রিকশা আমি বসে আছি, এবং ঠিক সেই লোকটি যাকে আমি রিকশার ভেতরে দেখেছিলাম সে সেদিনের মতোই আমার মুখ বাঁধে, এবং তারপর আমার বুকে থেকে চাকুটা বের করে আমার বুকে ঢুকিয়ে দেয়। স্বপ্নের এই পর্যায়ে এসে আমি প্রতিবার আমার ঘুম ভেঙে যেত। এভাবেই প্রতি রাতের স্বপ্ন দেখার মধ্য দিয়ে আমার দিন চলতে লাগলো। আমি খুব দৃঢ় মানসিকতার অধিকারী, তাই এমন অবস্থাতে আমি ভেঙে পড়িনি। তাছাড়া আমার পরিবারও অনেক সাপোর্ট দিয়েছে। কিন্তু মাত্র কিছুদিন আগে একদিন রাতে স্বপ্নটা একটু আলাদা ছিল। দিনটা 20 এপ্রিল 2015। প্রতি রাতের মতো সে রাতেও স্বপ্ন আমি দেখলাম সে আমার মুখটা প্রথমে বাঁধলো, তারপর চাকুটা নিয়ে যেমনি আমার বুকে বসাতে যাবে, এতদিনের প্রথমবারের মতো আমি তার হাতটা ধরে ফেললাম। সেদিন সে আমার বুকে চাকু বিদ্ধ করতে পারেনি। সাথে সাথেই সেদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। তবে সেদিনের পর থেকে আর কোনোদিনই আমি সেই স্বপ্নটি দেখিনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি পুরোপুরি আগের জীবনে মতো সুস্থ হয়ে উঠতে পারি। নির্ঝয় রায়চৌধুরী লিখেছেন এই ঘটনাটি। আমরা কোনো কথা না বলে, যেহেতু অনেক লম্বা ঘটনা ছিল, একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি। ফিরে আসছি একটু পরে আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। আপনারা শুনুন ঘটনাটা, ছোট্ট একটা ঘটনা, একদমই ছোট। লিখছেন, প্রিয় রাসেল ভাই, আমি প্রথমে আমার সালাম নেবেন। আমি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার পুরাপাড়া গ্রামে থাকি। আমি কোনো গল্প বলছি না, এটা একটা সত্য ও বাস্তব ঘটনা।
যদি সম্ভব হয় তাহলে রেডিও ফুর্তিতে প্রচার করবেন। প্রায় 5 বছর আগের ঘটনা। আমার ও আমার বড় ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমার বড় ভাই 5 বছর আগে আমাদের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে ইন্ডিয়ার মুম্বাই শহরে বেড়াতে গিয়েছিল। কিন্তু বেড়াতে গিয়েই ওখানে সে একটা ভালো কোম্পানিতে ঠিকাদারি কাজ পায়। ভালোই চলছিল আমাদের ও আমার বড় ভাইয়ের জীবন। বেশ ভালোই আয় করতো সে সেখানে। হঠাৎ একদিন সে মারা গেল। সে মারা গিয়েছিল ঘুমে ছিল সেখানে, এবং ঘুমে তাকে গুঙ্গাতে ধরে। আগে বলি, যেদিন সে মারা যায় সেদিন আমাদের সাথে অনেক মজা ও হাসি তামাশা করেছিল এবং ফোনে অনেক কথা বলেছিলাম। আর ঘটনা হলো যে একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের মডেল টোডেল সবকিছু দিয়ে দিচ্ছেন, আমি সেটা বলছি না। সেই মোবাইল ফোনটা আমার কাছে চলে আসে আমার বড় ভাই মারা যাবার পর। সেই মোবাইলে অনেক ছবি তোলা ছিল, আমি দেখতাম। আমি সেই মোবাইল ব্যবহার করতাম। সেই মোবাইলে যার ছবি তুলি, অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই কিছুদিনের মধ্যে মারা যায়। মোবাইলের মেইন যে ঝামেলাটা, সেই ঝামেলাটা ছিল এইটা। আমার দাদার ছবি তুলেছিলাম, দাদা মারা গেল। দাদিরও ছবি তুলেছিলাম, দাদি মারা গেল। আমার এক প্রতিবেশীর ছবি তুলেছিলাম, সেই প্রতিবেশী মারা গেল। আমার এক চাচাতো ভাতিজার ছবি তুলেছিলাম, সে মারা গেল। আমি যার ছবি তুলি সেই মারা যায়। আমি আজও সেই মোবাইল ব্যবহার করছি, কিন্তু কারো ছবি তুলতে পারি না। সেই মোবাইলে আজও আমি ছবি তুলতে ভয় পাই। আমাকে এবং রাসেল ভাই এভাবে আর বিস্তারিত লিখতে পারলাম না, এটা আমার বাস্তব ঘটনা। যদি ভালো লাগে তাহলে সবাইকে শোনাবেন। তারপরে তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, যেই ফোন নাম্বারটা আছে সেই সিমটাও নিশ্চয়ই সেই মোবাইলেই ঢোকানো রয়েছে। সো আমি বিশ্বাস করি যে এই ঘটনাটা খতিয়ে দেখার জন্য কেউ বলবেন না যে ভাই একটা ছবি তুলুন তো দেখি, এটা তো কেউ বলবেন না। বাট এই ঘটনাটা শুনে আপনার কি মনে হয় সেটা আমাদের জানাতে পারেন। আসলে এইটা মনে হয় আমরা অনেকে বলি না যে ঘটনাটা একদম বিশ্বাসযোগ্য মনে হলো না, ভাই ভয় লাগলো না, ভাই বেশ ফানি লাগলো। যারা অবশ্য ফানি বলেন তারা আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে ভাই আপনার কাছে আর কি কি ফানি লাগে, কি আপনার কাছে আর ফানি লাগে, আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করে। যাই হোক, তো যারা অবিশ্বাস করেন তাদের কিন্তু আমি কোনো দোষ দিচ্ছি না। আমি বলছি যারা অবিশ্বাস করে তারাও মনে হয় এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে একটু দ্বিধাবোধ করবেন। আসলেই রাজি আছেন কেউ এই ক্যামেরার সামনে ছবি তুলতে? আমাকে যদি বলেন তাহলে আমি আমার প্রথমটা বলে দিই, আমি মোটেও এই ব্যাপারে সাহস দেখাবো না, এবং আমি প্রথমে বলবো যে ভাই আই এম রিয়েলি সরি, আমি এই ধরনের কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি না। কি মাসুম ভাই, আপনি ছবি তুলবেন? না, মাসুম না বলছে, মাসুমও তুলবে না। তো যাই হোক, আমাদের এখানে আরো অতিথিরা আছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করব এবং তাদের কাছে যাবো। আমি আরেকজন আমাদের নতুন অতিথি জয়েন করেছেন, আমরা তার সাথে পরিচিত হই। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম হিরণ, আমি মোহাম্মদপুর ঢাকা থেকে আসছি। মোহাম্মদপুর ঢাকা থেকে এসেছেন। এই যে ক্যামেরার কথাটা শুনলাম আমরা, মোবাইল ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আপনাকে ছবি তুলতে বলে আপনি ছবি তুলবেন? না কখনোই না। ওকে ওকে ভাই, আপনি আপনার কি বলবো, যে আমি খুব অবাক হলাম যে আপনি যে কথাগুলো লিখেছেন সেখানে বিভিন্ন বয়সী মানুষ রয়েছে। আপনার চাচাতো ভাই রয়েছে, আপনার চাচাতো ভাতিজাও রয়েছেন, তিনি তো জানো। আপনার দাদাদির কথা আমি ইয়ে করি না, আমি প্রতিবেশীর কথা বলেছেন। আমি জানি না যে সেই প্রতিবেশী বয়স কিরকম, কিন্তু বিভিন্ন বয়সের মানুষ মারা যাচ্ছেন। আপনি তো আরেকটু ডিটেলড ইনফরমেশন আমাদের দিতেন, যে কিভাবে মারা যায়, আকস্মিক ভাবেই তাদের মৃত্যু হয় কিনা, বা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয় কিনা, বা কোনো রোগ হয় কিনা, বা কতদিনের মধ্যে মারা যায়, তাহলে এই জিনিসগুলো আমরা আরো শেয়ার করতে পারতাম। আপনি যদি এখন শুনে থাকেন তাহলে নেক্সট উইকে আমাদের এই ঘটনাটার বিস্তারিত আপনি জানাতে পারেন, এবং আমরাও চাই সেই ঘটনাটা শেয়ার করতে। যাই হোক, আমার কাছে একটা অদ্ভুত একটা ঘটনা রয়েছে, যেটা একটা ইমেইলের ঘটনা, আমি একটু পড়তে চাই। ঘটনাটা আমি বলবো যে হ্যাঁ, বিশ্বাস করা খুবই কঠিন। আমি নিজেও বিশ্বাস অবিশ্বাসে দ্বন্দ্বে পড়ে গেছি। আমি ঘটনাটা যে একেবারে কি বলবো যে খুব অন্যরকম তাও না, কিন্তু ঘটনার যে বর্ণনা, সেই বর্ণনা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন আর যদি একটু ভিজুয়ালাইজ করার চিন্তা ভাবনা করেন বা একটু দেখার চেষ্টা করেন, তাহলে আপনি সরাসরি এখন হয়তো চলে যাবেন একটা শ্মশানে বা কোনো গ্রেভইয়ার্ডে, অন্ধকার কোনো একটা জায়গায়, যেখানে লাশ লাশ আর লাশ। আপনি একটু চেষ্টা করুন, চোখটা বন্ধ করে আমাদের কথাগুলো শুধু শুনুন, আর চেষ্টা করুন আমি যা বলছি সেই অনুযায়ী সবকিছু দেখতে। পরিবেশটা পাল্টে ফেলুন এবং যা যা বলছি সেটা দেখার চেষ্টা করুন, দেখুন ভালো লাগবে। লিখছেন, হায় রাসেল ভাইয়া, জানি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না
আপনি কেমন আছেন লিখছেন, এটা হচ্ছে যিনি তার নাম হচ্ছে প্রিজন। আমি ভূত এফএমের একজন রেগুলার লিসনার। ইংলিশে লেখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, ঘটনাতে চলে যাই। আমাদের গ্রামে চৈত্র মাসের শেষে একটা পুজো হতো, এখনো হয় প্রতি বছর। তো ওই পুজোটা একটু হন্টেড টাইপের ছিল। যেমন এই পুজোতে মানুষের মাথার খুলি লাগে প্রতি বছর, তাই চিতা খুঁড়ে মাটি উঠাতে হয়। এই কাজটা করা হতো অনেক গভীর রাতে। এটা করে সাধারণত করে ইয়াং যে সমস্ত ছেলেরা আছে তারাই। যাই হোক, আমি একটু সাহসী ছিলাম এবং আমি নিজে অনেক মানুষের মাথা উঠিয়েছি। আমার কাছে এখনো 4টা মাথা আছে। 2 বছর আগের ঘটনা এটা। মাথা উঠাতে নর্মালি 4-5 জন লোক লাগে, কারণ অনেক গর্ত করতে হয় এবং চিতা যেটা সেটা হচ্ছে যে অনেক গভীরে থাকে। বিকেল বেলা প্রোগ্রাম হলো যে রাতে ট্যাপাদার মাথা উঠাতে হবে, যিনি গত 3 বছর আগেই মারা গেছেন। আমার বন্ধু সুরজিৎ, প্রসেনজিৎ আর অমিত, ওরা আমাকে রাতের বেলায় ডাকলো। তখন 11টার মতো বাজে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে মাথাটা উঠাতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। আমাদের চিতা খোলাটা ছিল গ্রামের বাইরে একটু দূরে, নির্জন জায়গায়। কোদাল এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হলাম। ওরা 3 জন আমার আগে ছিল, আমি পিছনে হাঁটছি। ওরা কোনো কথা বলছিল না। আমার কোনো রকমে কোনো কিছুই মনেও হচ্ছিল না, কারণ ওদের চাইতে আমি বেশি সাহসী ছিলাম। চিতার কাছে পৌঁছে গেলাম, তখন রাত 11:30 বাজে। ওরা পালা করে এক একজন ঘুরতে লাগলো। আমি বসে রইলাম, কারণ যখন বের হই তখন আমার কাজ, যখন হাড় বের হয় তখন আমার কাজ। এবং ওরা ঘুরে চলেছে, কেউ কোনো কথা বলছে না। প্রায় 2 ঘন্টা পর বুঝলাম ওদের খোঁড়া শেষ। দেখলাম ওরা খোঁড়া বাদ দিয়ে বসে পড়লো। বুঝলাম হাড় বের হয়ে এসেছে। যাই হোক, আমি গর্তে নেমে পড়লাম। এত গর্তই হয় যে ওপরে কাউকে দেখা যায় না। আমি খুঁজতে শুরু করলাম। সবগুলো হাড় আমি চিনতে পারছিলাম, কিন্তু মাথাটা পাচ্ছি না। আমার ওপরের দিকে খেয়াল নেই যে ওরা আছে কি নেই। আরেকটু খুঁড়লাম আমি নিজেই, তারপর মাথাটা পেলাম। আমি খুশি হয়ে বললাম পেয়েছি, কিন্তু কোনো উত্তর এলো না। ভাবলাম ওরা কথা বলে না কেন। মাথা নিয়ে উপরে এসে আমি জাস্ট বিলিভ করতে পারছিলাম না কি হলো। দেখি ওরা নেই। ওরা এমনই ছিল যে আমাকে ছাড়া 2টার সময় ওদের জন্য যাওয়া পসিবল না। একটু ভয় পেয়ে দেখি যে ওরা নেই, এবং আমি একটু ভয়ই পেয়ে গেলাম সেই মুহূর্তে। সাথে সাথে সুরজিৎকে ফোন দিলাম। ও বলল ও বাইরে, বাকি 2 জন ওকে ডাকতে যায়নি, তাই ও আসেনি। ও বাড়িতে, বাকি 2 জন ডাকতে যায়নি, সেজন্য সে আসেনি। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম। তাহলে আমি কার সঙ্গে এখানে আসলাম? হালকা জ্যোৎস্না রাত্রি ছিল। হঠাৎ খেয়াল করলাম দূর থেকে কেউ এগিয়ে আসছে আমার দিকে। তখনই ভাবলাম যে হয়তো অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে আমার সাথে। একটু কাছে আসতেই বুঝলাম যার মাথা খুঁজছিলাম এটা সেই ভদ্রলোক, যার মাথা তখন আমার হাতেই রয়েছে। এবং এরপরে আমার আর কিছু মনে নেই। তারপর সকালে দেখলাম আমি আমাদের বাড়ির বারান্দায় শুয়ে আছি। তখনও সেই এবং চারপাশে অনেক কি বলবো, যে তখনও আমি আমার চারপাশে লোকজন রয়েছে, এবং আমি এরপর থেকে আর কখনো মাথা উঠাতে যাইনি। তো পুরো ওই যে মাথা উঠানোর ঘটনা, পুরো যে বর্ণনা, সেই বর্ণনাটা খুব অদ্ভুত বলেই আপনাদের সাথে এই ঘটনা শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই ঘটনাটি আপনাদের কাছে। আমাকে রোমেন SMS করেছেন, এবং তার ফার্স্ট SMS। আনিকা আমাদের SMS করেছেন, এবং লাবণ্য খুলনা থেকে SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও SMS করেছেন মুবাশশির খুলনা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন প্রথম যে অতিথি তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে বলছেন। আমরা শুনতে চাই তার ঘটনা, আমরাও শুনতে চাই, আমরা কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে আসবো। এছাড়া আমাদেরকে তঞ্জয় SMS করেছেন, ঘটনাগুলো ভালো লাগছে। নারায়ণ আমাদের SMS করেছেন বরিশাল থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন সাগর, আদিবা আমাদের SMS করেছেন, জিয়ান আমাদের SMS করেছেন, এবং 2 ঘন্টা পর ফ্লাইট তার, তিনি এয়ারপোর্টে বসে শুনছেন। ইনশাআল্লাহ এরপর ফুর্তি অ্যাপ দিয়ে শুনবো। দেশের বাইরে যাচ্ছেন,
অনেক অনেক শুভকামনা আপনার জন্য থাকলো এবং আশা করছি যে আপনি আমাদের গর্বের কারণ হবেন এবং আপনাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। এবং আপনি যেখানেই থাকুন না কেন, আপনি ভূত এফএমের একজন, আপনি আমাদের একজন, এবং আপনি এখনই বাংলাদেশে থাকতে থাকতে এই অ্যাপটা ডাউনলোড করে ফেলতে পারেন। তো আমি প্রথমেই যেতে চাই তার কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। এবং আপনি আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ নাজমুল হাসান। আমি উত্তরা থেকে এসেছি, এখন উত্তরে থাকি। উত্তরায় থাকেন? জি জি। ওকে, আমরা আপনার ঘটনায় চলে যাই। যে ঘটনা দিয়ে শুরু করব সেটা কোথাকার ঘটনা? এটা কি উত্তরার ঘটনা দিয়ে শুরু এই করব? ঘটনা আপনার, এটা মালিবাগের ঘটনা। আমরা শুনি তাহলে। মালিবাগের ঘটনা বলি। জি এটা মোস্ট প্রবলি আপনার এটা 85-86 সাল হবে আর কি। জি। তো তখন যেখানে আমরা থাকতাম মূলত, তো ওইখানে আপনার একজন, আমরা নিচতলায় ছিলাম এবং 4 তলায় আপনার এক আপা থাকতেন। আমাদের সাথে তার খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি, আপনাদের জি। মতো। তো পরে উনি শান্তিবাগে চলে যায়। তো তারপরে তার একটা ভাগনা, মানে তার ওয়াইফ, হাজবেন্ডের ভাগনা, সে আসে জাকির, এবং আমাদের সাথে খুব আন্তরিকতা ছিল। তো একদিন সে বলছে যে মামা, আমি ওই আমেরিকান এম্বাসিতে মানে শেষ নেবে আর কি, ভিসা নেবে, তো আমেরিকান এম্বাসির জন্য আপনি ভোর 4টে তুলে দিন। তো যাই হোক, আমি কথা দিলাম। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি ডাকবো, কিন্তু তুমি উঠবা কিনা। তো সেই দিন ওই রাতে যে ঘটনা ঘটলো, সেই দিন দেখি আমাকে কে তুলে দিয়েছে ঠিক খেয়াল নেই। তো আমি রাস্তা বের হয়ে গেছি। তো আপনার বাম দিকে ধরে মৌচাক যেতে, ডান দিকে যাওয়ার পরে বাম হাতে আপনার গুলবাগ, আর ডান দিকে শান্তিবাগ। জি। ডান দিকে যেই আমি টার্ন নিছি, তখন একটা দেখি যে একটা বাচ্চার কান্না, গগনভেদী কান্নার আওয়াজ। জি। তখন আমি কেন জানি তাড়াতাড়ি জগিং করার মতো দৌড়ার চেষ্টা করি, কিন্তু দৌড়াতে যে বাম দিকে ঘুরতে হবে এটা কিন্তু আমার খেয়াল ছিল না। আচ্ছা। আর আসলে তখন আমার কিন্তু সেন্স বলতে নাই। জি। তারপর সামনে যেয়ে গেছি, ডান দিকে আপনার ওই মালিবাগ মোড়ের দিকে যাবে, বাম সাইডে শান্তিবাগ, এখন ওটা আছে জি। শান্তিবাগে আপনার একটা প্রাইমারি স্কুল। জি। তখন আমি খুঁজে পাই যে হ্যাঁ, একটা মহিলা, লম্বা করে, একটু অ্যাবনর্মাল টাইপ, কিন্তু আমার তখন বোঝা যায়নি। ওনার হাত কোলে একটা বাচ্চা, উনিও একটু বড় বড় হচ্ছেন, একটু উঁচু হচ্ছে, মানে লম্বা হচ্ছেন, বাচ্চাটাও বাড়তেছে, বাচ্চাটাও ঘুরে ঘুরে দেখতেছে, উনিও কিন্তু দেখতেছে। তখন আমি বলছি, এ কি দেখতেছেন আপনি? বাচ্চাটাকে কান্না থামান, এ কি আশ্চর্য ব্যাপার। তখন কোথা থেকে যেন 3-4টা কুকুর চলে আসে। তো আচ্ছা। কুকুর দেখে আমি ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর তখন আমি কুকুর ইয়ে করতে যাই, ততক্ষণে আমার সেন্স আসে, কি রে এটা কি দেখতেছি। তখন দেখছি না, ওনার অন্যরকম মহিলার রূপ। তখন চোখগুলো ঠিক টেনিস বল না, আর একটু ছোট হবে, আমার দিকে সে এমন ভাবে তাকাচ্ছে। তখন তো আমার জমানটা বন্ধ হয়ে গেছে ভয়, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তারপর একটা ধাক্কা খাই, কিন্তু অথচ দেখা গেছে রাস্তার মধ্যে ধাক্কা আর কি, কেন জানি ধাক্কা খাই। তারপর আমি বাম সাইডে যেদিকে আসতাম দৌড় দিলাম। এবং ধাক্কা খাওয়ার মতো নিশ্চয়ই ওখানে না, কোনো ওখানে জায়গা? কিছুই ছিল না, কিন্তু কেন জানি আমাকে কে ধাক্কাটা দিছে। এবং আমার অভিজ্ঞতাতে দেখি যে যখনই কোনো আলো আমাকে এ করছে, তখন কিন্তু আমার সেন্স আসছে। জি। তো সেই জন্য কিন্তু একটা আলো আসে। তারপর আমি তাকে দৌড় দিয়ে বাসায় এসে দেখুন 2:10 বাজে। তখন এটা আপনার আমার একটা এটা কত বছর আগের ঘটনা হবে? এটা 85-86 ঘটনা। 85-86 ঘটনা। 1985 আপনি একটা ঘটনা বলছিলেন যে আপনার মা কোন একদিন ইলেকট্রিসিটি চলে জি গিয়েছিল। হ্যাঁ। আমি একটু শুনি তো এই ঘটনাটা আপনার। আচ্ছা, ঘটনাটা হয়তো হচ্ছে এটা তখন কিন্তু এটা আবার উত্তরায় আমার মেজো ভাই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ছিলেন, এটা অফিসিয়াল কোয়ার্টার ছিল। আচ্ছা। হ্যাঁ, আমাদের বাসায় তো খালারা ছিল, বিভিন্ন জায়গায় এই বদলি হয়েছে মেজো বড় ভাইয়ের সাথে। যাই হোক, আমি এই ঘটনা সরাসরি চলে যাচ্ছি। তো এইটা সেদিন, ওই ঘটনা যেদিন ঘটলো সেদিন মাগরিবের নামাজ পড়তেছে। জি। তো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে জি। আমার আম্মা ড্রয়িং রুম থেকে, এবং তখন আমার আম্মা ছিলেন, মেজো ভাই ছিলেন। তো ওখানে ড্রয়িং রুম থেকে আমার আম্মা বলতেছে যে বাবা, ওই ম্যাচটা আর মোমবাতিটা ফ্রিজে উপরে। তো আমার আম্মার একটা অভ্যাস ছিল কি, যে অন্ধকারের মধ্যে উনি কিন্তু দরকারি কোনো জিনিস পেয়ে যেতেন। আচ্ছা। তো ঠিকই আমি মোমবাতি ম্যাচ পেলাম এবং জ্বালালাম। জ্বালাবার পরে যখন আমি ঘর থেকে বার হয়েছি, অর্থাৎ বাম দিকে ড্রয়িং রুমের দিকে যাব আমি, তখন দেখি যে না, মনে হচ্ছে যে না, আমার মা মনে হয় আমাকে মাস্টার বেডটি ডাকতেছে। তখন আমি মাস্টার বেডে ঢুকতে যেয়ে দেখি যে আল্লাহ, এ কি। তো ওখানে আপনার দেওয়ালের সাথে অনেকগুলো সোফা আছে, আলমিরা আছে। তারপর ডান দিকে আপনার বড় একটা আছে, খাট আছে, পালঙ্ক আছে, আর মাঝখানে প্রায় 2-2.5 ফিট 3 ফিটে প্যাসেজ আছে যাওয়া আসা করার জন্য। তখন দেখি যে না রে বাবা, মা তো ওখানে নেই। একটা অপরিচিত একটা লোক, লম্বা চিকুন মতো, বিশাল লম্বা করে। আরো আশ্চর্য হয়ে যায়, তার পা কিন্তু দুটা নেই, এবং সে আমাকে এশারায় ডাকতেছে। তো আমি বললাম, বল তুই কে। তো সে কিছু বলে। তখন লক্ষ্য করলাম, যখন আমি ওই কিনারের দিকে চলে আসছে, মাথার দিকে ধরেন আপনার খাটের, তখন সে কিন্তু পেছন দিক দিয়ে সরে যাচ্ছে, অর্থাৎ বারান্দার দিকে চলে যাচ্ছে। তখন আমার মাথার মধ্যে একটা দুষ্ট বুদ্ধি খেললো, তাকে আমাকে ধরতে হবে। কিন্তু আশ্চর্য, আমি কিন্তু ভয় পাইনি, কিন্তু বুঝে গেছি সে সুপার ন্যাচারাল বা কিছু একটা হবে, মানে ইনহিউম্যান বিং হবে, নট হিউম্যান। তখন করে এক পর্যায়ে খেয়াল করে যে না, আমি কিনারে চলেছি। তখন আমি দৌড় দিছি, আর সে আর যেতে পারলো না।
তখন তাকে আমি ধরি, কিন্তু আশ্চর্য তখন মোমবাতিটা একটু আমার হাতে, তখন আমি তাকে বলতে যে বল তুই কে। তখন দেখি যে সে চোখগুলো বড় করছে এবং গলাটা লম্বা করে ফেলছে এবং বাতাস যেন আসছে, তার চুলগুলো উড়ে চলে যাচ্ছে, মানে অর্থাৎ সে দেখাচ্ছে যে আমি এই। তো আমি বললাম যে আমাকে ভয় দেখে লাভ হবে না, আমি কিন্তু উজু অবস্থায় আছি, তুই কিছু করতে পারবি, তোকে বলতে হবে তুই কোত্থেকে আসছিস। এইভাবে কয়েক মিনিট হয়েছে ঠিক জানি না, তখন তাকে আমি একটা ঘুষি মারি। তো ঘুষি মারবে পক করে একটা কি যেন একটা সাউন্ড করছে আর চোখটা আমার বন্ধ হয়েছে, কিন্তু আমি মারছি খুব জোরে। তারপর আমি আমার কি রে আমি কোথায়, ও মা ডাকতেছিল, তখন ও দৌড় দিয়ে মায়ের কাছে যাই। মা আমাকে দেখা মাত্র বলে কি বাবা তুই তো দেখি পুরো ভিজে গেছিস, বলে মা একটু গরম লাগছে। গরম কোথায়, তখন মানে শীত যায় ভাব আর কি, সম্পূর্ণ ভিজে গেছে এবং এমন লক্ষ্য করলাম যে চুল থেকে পুরা পানি পড়তেছে, মানে সদ্য গোসল করেছে। তখন আমি মাকে আর কিছু বলিনি, পরে আমি মাকে বললাম, তখন মা বলে বাবা তোমার এত দরকার কি ছিল, তুমি যখন দেখতেছো এই ঘটনা তুই বুঝতে পারলে তখন তাহলে তুই একটু ফিরে আসতিস আমাদের বলতিস। এই ঘটনা ভাই আমি এখনো কিন্তু আপনার রাসেল ভাই ভুলতে পারি না আর কি। আমি আরেকটা জিনিস আপনার সম্পর্কে বলি। আপনি বলছিলেন, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এত মানুষ আমরা চারপাশে আছি, কিন্তু কিছু কিছু মানুষ বুঝতে পারেন যে চারপাশে অস্বাভাবিক কিছু ঘটছে। কিছু মানুষ দেখতে পায়, কিছু মানুষ দেখতে পায় না। কিছু মানুষ সারা জীবন মানে অবিশ্বাস করে যায় যে হয়তো এরকম কোনো কিছু নাই। আবার কিছু মানুষের সাথে অহরহ এই ঘটনাটা ঘটছে। তো আপনি খুব চমৎকার কথা বললেন আমাকে, যে আপনি বললেন যে আসলে মানুষের যে সিক্স সেন্স, সেই ষষ্ঠ ইন্দ্রিয় যে ব্যাপারটা, সেটা দিয়ে কেউ মানে কারো থাকে প্রখর, কারো হয়তো কেউ হয়তো সেন্স করতে পারে, কেউ হয়তো পারে না। এই ব্যাপারটা আপনি বলছিলেন। এবং আপনার সাথে আমি ছোট ছোট যেহেতু ঘটনা, আমি বেশ কয়েকটা ঘটনা একসাথে আপনাদের শোনাচ্ছি। আপনি বলছিলেন সামনে কোরবানির ঈদ আছে, আমি তার আগে একটু বলেছি যে ইলেকট্রিসিটির যে ব্যাপারটা, ইলেকট্রিসিটি তো অহরহ হয়ে যায় এবং ইলেকট্রিসিটির এই ঘটনার সময় আমাদের প্রথমেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আসলে একটা আলো জ্বালাবার ব্যবস্থা করি, সেটা চার্জার লাইট হোক বা সেটা মোমবাতি হোক বা যাই কিছু হোক, আমরা সেটা খুঁজে বের করি এবং তারপরে সেটা নিয়ে, এবং সেইটা আনতে গিয়ে হঠাৎ করে যদি আপনার এরকম কোন একজনের সাথে দেখা হয়ে যায় বা হঠাৎ করে আপনি যদি উপলব্ধি করতে পারেন যে আপনার বাসায় যে ভদ্রলোক, মানে অপরিচিত একজন ভদ্রলোক বা ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে যিনি ঠিক আসলে এই পরিবারের সদস্য নন, তাহলে ঠিক এইরকম সাহসিকতা হয়তো সবার পক্ষে দেখানো সম্ভব হবে না, কিন্তু দেখানো সম্ভব হয়েছে ওনার পক্ষে এই কারণেই যে ওনার শুরু থেকেই মানে জীবনের বিভিন্ন পর্যায়ে উনি এইরকম ধরনের অভিজ্ঞতার সম্মুখীন বারবার হয়েছেন। কোরবানি ঈদ সামনে রয়েছে, আপনি বলছেন যে ঈদুল আজহা নিয়ে আপনার একটা ঘটনা রয়েছে। ঈদুল আজহা কি হয়েছিল? বিল্ডিং এর ঘটনা। জি, ঈদুল আজহার দিনে হয়েছে কি, ওই বিল্ডিং এ কিন্তু ছাদ থেকে তখনকার সময় আর কি একটা ছেলে পড়ে যায়। ওই যে জাকিরের কথা বললাম তারই ছোট ভাই, পরে লাকিলি সে বাঁচে। তো তখন ওই বাচ্চারা মানে জোরে চিৎকার দিচ্ছে, তখন আমার আম্মা বললো যে বাবা তুই দেখো বাচ্চারা আবার উঠেছে, পড়ে যাবে, তুই একটু কে কর। তখন আমি আর কেয়ারটেকারকে ডাকি না, উপরে ধরে গেছে। যখন আমি ছাদে 5তলা উঠে ছাদে যাব, তখন বাচ্চারা তাড়াতাড়ি দৌড়ে সব বাচ্চারা দেখলাম, প্রায় 10-12টা বাচ্চা আমার কাছে নেমে চলে যাচ্ছে। তা আমি এই ছাদে কে আছে, ওরা কোনো উত্তর কিন্তু দেয়নি। হ্যাঁ, ওরা কিন্তু কোনো উত্তর দিল না। তখন আমি ওই দরজা খুলে ভেতরে যাই। ভেতরে যাওয়ার পরে তো দেখতেছি কোনো বাচ্চাটা চাচ্ছে কিনা, কেউ দরজা লাগাই দিল কিনা, এরকম ভাবতেছি। আবার ভাবতেছি যে দরজা লাগাই দিল কি, আসলে দরজা কিন্তু আমি খুলেছি কিন্তু আমার খেয়াল ছিল না। হ্যাঁ, পরে রিয়ালাইজ করেছি আর কি। হঠাৎ করে প্রায় 2-3 মিনিট পরে হবে যে প্রায় 7-8টা বাচ্চা আমার কাছে আসলো, আসার পরে আমাকে মানে ওই ঘুরতেছে। এক পর্যায়ে কিন্তু বিরক্ত হয়ে যায়, মানে এমন ভাবে করতেছে পড়ে যাবে, তো তোমরা এরকম করতেছো কোনো। তখন থেকে একটা মেয়ে বাচ্চা, মাথাটা একটু কম্পারেটিভলি একটু বড়, চুলগুলো হাফ করা আছে। তো তখন আমি তার গায়ে হাত দেওয়ার সাথে তখন সে মাথা ঘোরা দিয়ে যখন আমাকে দেখছে, তখন দেখলাম যে তার চেহারাটা কিন্তু অন্যরকম। তো তখন আমি প্রথম বলি যে কি ব্যাপার, কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? তখন সে আবারও চোখ বড় করছে। তখন আমি আমার জীবনের লাইফে আমি এত কিছু দেখছি, তখন আমি রিয়েলাইজ করেছি সামথিং রং। এখন আমার ভাই রাসেল ভাই, এখন আমার পালানো দরকার, কিন্তু পা যেন চলছে না, হিম হয়ে গেছে। তারপরে যখন আমি কোনোরকম করে যখন আমি নামবো, তখন দেখছি যে সিঁড়িটা, হ্যাঁ আপনাকে একটা আরেকটা ঘটনা আছে, তো আমি বলি নাই। সিঁড়িটা তো ওই যে স্কেলেটন নাকি চলন্ত সিঁড়ি যেটা, তখন আমি চোখটা বন্ধ করে রেলিং ধরে করে নামলাম আর কি। এই ঘটনাটা আমি এসে পরে মাকে বলি। এই ঘটনাটা আমি আজও কিন্তু আমাকে আরো শিরোত, মানে আজও আমি অবাক হয়ে যাই যে কি রকম একটা জিনিস, সেটাই ভয়ের মানে মারাত্মক একটা হিম করা রক্ত। এবং আপনার সাথে যে আপনি যখন গ্রামের বাড়ি গিয়েছিলেন, শ্বশুর বাড়ি একটা ঘটনা বলছিলেন, সেই ঘটনাটা আপনাকে শুনি। হ্যাঁ, শ্বশুর বাড়ির ঘটনা হচ্ছে কি যে আমি তো 2001 সালে বিয়ে করি। তো বিয়ের পরপরই
ধরেন 2 মাস 2.5 মাস হচ্ছে আমি প্রথম যাই ওই বাড়িতে। জি ওই বাড়িটা হচ্ছে আপনার 35 না 37 কত বিঘা এবং পুরা গাছগাছালি, পাশে ইসামুদ্দিন নদী আছে। জি একদিন হয়েছে কি, প্রথমে এটা বলি আমি, বিয়ের যেটা ঘটনাটা বলি, যে আমি আমার ওয়াইফ উপরে আছে এবং 12:30 পর্যন্ত আমার সম্বন্ধীর সাথে গল্প করছে। যে সম্বন্ধীর সাথে গল্প করছে একজন আমার লন্ডনে চলে গেছে, জি। উনি আমাকে সব গাইড দিত উনি। তো যাই হোক, তখন উনি ছিল। তো আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। জি ঘুম ভেঙে যায়, ওই দোতলার মধ্যে কিন্তু পুরান বাড়ি, ওটা প্রায় 250-300 বছরের। হুম হুম। তো ওই ঘাট থেকে যেটা সানবাঁধানো ঘাট, যেটা পুকুরটা, ওই পুকুরে দেখতেছি যে টেলিভিশনে বা বিভিন্ন চ্যানেলে যেমন বাচ্চারা আপনার 2টা ডানা থাকে, ডানা দিয়ে হাত জি। ধরে ধরে ঘোরে, ওরকম দেখতে পাচ্ছি। তো আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আশ্চর্য হচ্ছি যে ওই ভালো লাগতেছে, কিন্তু ওই আমি দেখতেছি এক পর্যায়ে আমার মনে হলো যে না, আমি তাহলে ছাদে দিয়ে যাই, ওই দিক দিয়ে দেখবো। তো ততক্ষণে আমার ওয়াইফের গায়ে মনে লাগছে, সে বলে কি কি কি। তখন আমি তাকে একটু বলি যে আমি একটু বাথরুমে যাবো, তো লাইটটা জ্বালে, তাহলে আমি উঠি। তা আমি আবার যদি উঠে সে আবার ভয় পাবে, তখন আমি না, সে মানে ভয় পাবে না, তখন ভয় বুঝি নাই যে সে আবার দেখতে দিবে না। তো তখন আমি বললাম যে না, ওই যে নাচতেছে পুকুর পাশে, ওটা একটু দেখবো। তখন আমার ওয়াইফটা ঘুমের মতো ছিল, ওসব তোমার দেখে কোনো লাভ হবে না। হুম হুম। তারপর সে নাক ডাকা শুরু করলো। তখন আমি দেখতেছি, দেখতে দেখতে তখন আমার মধ্যে আসে কি রে, তখন দেখি আপনার ডিম লাইটের মধ্যে দেখি রাত তখন ওই যে 1:45 বাজে। তখন আমি ভয় পেয়ে যাই আর কি। এটা আমার একটা ঘটনা। ওকে ওকে, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। আমরা একটা হচ্ছে সেই কমেন্টগুলো পড়বো, তবে তার আগে একটা ছোট্ট ঘটনা পড়ে আসি, যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। আমি পড়ছি ঘটনাটি। ওকে, লিখছেন, রাসেলদা, আপনি কেমন আছেন? আমি সবসময় আপনি জানি সবসময় ভালোর দলে। আমি কলকাতা থেকে প্রতীক বলছি। স্টুডিওতে গিয়ে বলা আমার পক্ষে সম্ভব না, তাই ইমেল করলাম এবং কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে আসছি। এটা একটা ফ্লাইটের ঘটনা, আমার দিদির মুখ থেকে শোনা। আমার দিদি একজন তিনি হচ্ছেন একজন এয়ার হোস্টেস এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে এরকম টাইপের, যে ঘটনাটা তার এক ফ্রেন্ডের, এবং সেই সময়টা ছিল 2013 সালের সেপ্টেম্বর মাস, এবং তিনি চেন্নাই থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট ছিল এটা। এবং আপনারা সবাই জানেন যে ফ্লাইটে কোনো কিছু অর্ডার করলে খুব ওপরে একটা সুইচ থাকে, সেই সুইচটা টিপ দিতে হয় এবং তারপরে ওখান থেকে মানে কল পাওয়ার পরে তারপর এয়ার হোস্টেসটা এসে তারপরে দেখা যায় যে জিনিসপত্র নিয়ে আসেন বা সেই যা আপনার দরকার সেটা দিয়ে যান। তো এরকম একটা কল আসে এবং কোন একজন প্যাসেঞ্জার এরকম একটা সংকেত দেন এবং দিদির ফ্রেন্ড সেখানে যান এবং এক মহিলা ছিলেন তিনি, এবং মহিলাটি সামনের দিকে এক প্যাসেঞ্জারকে দেখিয়ে বলেন যে উনি আমার হাজবেন্ড, ওনাকে 1 কাপ কফি দিতে। কথা মতো দিদি তার ফ্রেন্ডকে কফি আনতে যায় এবং কফি নিয়ে চলে আসে এবং যে মহিলাটি দেখা গেল যে তখন যিনি ফিরে আসার সময় উনি দেখেন যে মহিলাটি হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে এবং ওয়াশরুমের ভেতরেও ঢোকে। দেন কফিটা নিয়ে আসার পর ভদ্রলোকটি যখন ভদ্রলোকটিকে সার্ভ করা হয়, এমন সময় তিনি বলে ওঠেন, আমি তো কোনো কফি অর্ডার করিনি, আপনি কেন কফি নিয়ে এলেন? তখন দিদির ফ্রেন্ডটা সেই যে মহিলাটি সেখানে বসেছিল সেই মহিলাটির সিটের দিকে আঙুল দেখিয়ে বলে যে ওই সিটে আপনার ওয়াইফ সম্ভবত উনি বসেছিলেন এবং উনি বলেছেন আপনাকে 1 মগ কফি দিতে। এবং তিনি বললেন যে আপনার কি মাথা খারাপ? আমার ওয়াইফ, মানে খুব অবাক করে দিয়ে লোকটি যেটা বললেন যে আমার ওয়াইফ